নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘণ্টাখানেকের এই সফরে আপনাদের স্বাগত। সিঙ্গুর বা নন্দীগ্রাম অনুঘটকের কাজ করেছিল। 2007-এ নন্দীগ্রামে গুলি চালনার প্রতিবাদে যে বিদ্বজ্জনেরা ঐতিহাসিক মিছিলে পথে নেমেছিলেন তাদের একটা বড় অংশ কিন্তু প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি। একটা অংশ প্রত্যক্ষ রাজনীতিতে চলে এলেন, আর একটা অংশ তৎকালীন বিরোধী এবং আজকের শাসকের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বাড়ল এবং কার্যক্রমে পরবর্তী সময়ে আমরা দেখলাম তারা নানা কমিটি এবং সরকারি পৃষ্ঠপোষকতায় নানা সংগঠন প্রতিষ্ঠানের শীর্ষ পদে গেলেন। প্রশ্নটা এইখানে, 3.5 বছরের মধ্যে সেই বিদ্বজ্জনেদের একাংশের কি স্বপ্নভঙ্গ হয়েছে এতটাই যে তারা প্রকাশ্যে মুখ খুলছেন? শুধু সেখানেই শেষ নয়, প্রকাশ্যে মুখ খুলছেন বলে তার মাসুল দিতে হবে এই আশঙ্কা করছেন। কখনো চরিত্র হনন, কখনো বা তাদের বিরুদ্ধে আক্রমণ হতে পারে, এই রকম আশঙ্কাও কিন্তু তারা করছেন। সেই নিয়েই আমাদের আজকের বিতর্ক, আমাদের আজকের বিষয়। 3.5 বছর এই মোহমুক্তি, বিদ্বজ্জন মহলে এবার পরিবর্তনের পরিবর্তন। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন মনীষ মিত্র, নাট্য ব্যক্তিত্ব এবং নাট্য স্বজনের প্রাক্তন সহ সভাপতি, আছেন লেখক বোলান গঙ্গোপাধ্যায়। আমার অন্যদিকে আছেন জহর দাশগুপ্ত, একাডেমি অফ ফাইন আর্টসের সভাপতি। জহরবাবু সম্প্রতি একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছেন এবং সেই জন্য তাকে পদ থেকে সরানোর একটা প্রচেষ্টাও শুরু হয়েছে। আছেন বিজয় মুখোপাধ্যায়, নাট্য স্বজনের সদস্য, এবং সরাসরি নয়াদিল্লিতে আমরা কথা বলবো আরেক নাট্য ব্যক্তিত্ব সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে। কিন্তু তার আগে যেটা বলছিলাম, স্বপ্নভঙ্গ হচ্ছে কোথাও, যারা শাসকের সঙ্গে ছিলেন তারাও মুখ খুলছেন। দেখুন, অনেকে বলছেন সংস্কৃতির আকাশে রাজনীতির কালো মেঘ যে ক্রমেই ঘনাচ্ছে, গত 24 ঘন্টায় তার জোড়া প্রমাণ মিলল। একদিকে একদা পরিবর্তনের পক্ষে সওয়ালকারী নাট্য ব্যক্তিত্ব মনীষ মিত্রর ক্ষোভ প্রকাশ, নাট্য স্বজন ত্যাগ, অন্যদিকে সংস্কৃতির অন্যতম পীঠস্থান একাডেমি অফ ফাইন আর্টসে গেরুয়া রঙে রাঙার অপরাধে সবুজের রোষে প্রতিষ্ঠানের সভাপতি। মঙ্গলবার নাট্য স্বজন ছেড়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তৃণমূল ঘনিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব মনীষ মিত্র। অস্বস্তিতে ফেলেন শাসক দলকে। সংস্কৃতি মন্ত্রী তো এদিকটায় মন দেওয়ার সময় পেলেন না। তিনি তো ফিল্মোৎসব ছাড়া আর কোনো কিছুতে সেরকমভাবে মন দেন না। পরিবর্তনের 3.5 বছরের মধ্যে তাঁর এই মোহমুক্তির কারণও ব্যাখ্যা করেন মনীষ। পরিবর্তনটা ঘটানোর জন্য যারা উদ্যোগী হয়েছিলেন তাদের মধ্যে একজন অন্যতম লোক ছিলাম, কিন্তু সেই পরিবর্তনটা ঘটে যাওয়ার পরের পরিবর্তনটা আমি নিতে পারলাম না। পরিবর্তনের পরিবর্তন বোঝাতে গিয়ে বিস্ফোরক অভিযোগও করেন মনীষ। 50,000 টাকা করে নাটকের দলগুলোকে যেভাবে পাইয়ে দেওয়া হয়েছে, ওখানে তো ভলিবল ক্লাবও টাকা পেয়েছে বলে শুনি, দাবা খেলার ক্লাবও টাকা পেয়েছে, যারা থিয়েটার করেও না। সেই সঙ্গে মুখ খোলায় তাঁর সঙ্গে কি কি হতে পারে তা নিয়েও আশঙ্কা শোনা গিয়েছে শাসক ঘনিষ্ঠ বলে পরিচিত এই নাট্য ব্যক্তিত্বের গলায়। আমার সম্পর্কেও ভয়ঙ্কর আক্রমণ আসতে পারে। মানে প্রথমে আমাকে একটা খারাপ নাম দেওয়ার চেষ্টা করা হবে, আমাকে নিয়ে গিয়ে থানায় বসিয়ে রাখা হবে, হ্যারাস করা হবে, আমার নামে ফলস কেস করা হবে, আমার চরিত্র নিয়ে কথা বলা হবে। এবং এটা এরা বিশ্বাস করেন ব্রাত্য নাটকের মধ্যে আছে। কত গভীরে এটা বিশ্বাস করলে ব্রাত্য নাটকের মধ্যে সব স্থান পেয়েছে আর কি, যে তোমার পাশে তোমার একটি মেয়ের ছবি লাগিয়ে আমরা প্রচার করে দেবো যে তুমি চরিত্রহীন। এরপরই মনীষ মিত্রর বিরুদ্ধে পাল্টা মানহানির মামলার হুঁশিয়ারি দেন অর্পিতা ঘোষ। 50,000 টাকা দিয়েছে বলেই 5,000 টাকা নেওয়া হচ্ছে, এই সম্পূর্ণ কথাটা ভিত্তিহীন। মনীষ মিত্র এগেইনস্ট মানহানির মামলা করবো। অতএব যারা বড় বড় কথা বলছেন তাদের আগে দেখা উচিত কাঁচের ঘরে থেকে ঢিল মারাটা এতটা শোভন ব্যাপার নয়। এই অস্বস্তির 24 ঘন্টা কাটতে না কাটতেই নয়া অস্বস্তি শাসক দলের। এবার একাডেমি অফ ফাইন আর্টসের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে জহর দাশগুপ্তকে সরানোর দাবি তুলল তৃণমূল। অপরাধ, তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। বাম আমলে নিযুক্ত হলেও এতদিন তাঁর মধ্যে কোনো দোষ খুঁজে পায়নি শাসক দল, কিন্তু গেরুয়া রঙেই আপত্তি। জহর দাশগুপ্তর পদ ছাড়ার দাবিতে সরব একাডেমি অফ ফাইন আর্টসের সাধারণ সদস্য তথা তৃণমূল কর্মী আশিস চক্রবর্তী। একাডেমি অফ ফাইন আর্টসের প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে বা কোনো বিশেষ পদে কোনো রাজনৈতিক দলের সদস্যদের থাকা উচিত। জহর দাশগুপ্তর পাল্টা দাবি, তৃণমূল কর্মী সংগঠনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি। তৃণমূলের ইউনিয়ন এবং সমূহগতভাবে আশা আমাকে প্রেশারাইজ করার, আমার ঠিক সামনে কোনো সুরাহা, কোনো দিশ ছিল না। আমার মনে হয়েছিল একমাত্র এই সময়ের প্রাসঙ্গিক পার্টি যারা আছে বিজেপি।
একদা সতীর্থর শিবির ত্যাগ, অন্যদিকে একাডেমি অফ ফাইন আর্টসের সভাপতির কাজের মধ্যে হঠাৎই রাজনীতি খুঁজে পাওয়া, সব মিলিয়ে শাসকের অস্বস্তি ক্রমবর্ধমান বলেই দাবি বিরোধীদের। কৃষ্ণেন্দু অধিকারী ও নিমাই পান্ডা, এবিপি আনন্দ, কলকাতা। মনীষ, আপনি মানবেন যে 3.5 বছর খুব বেশি সময় নয়, তার ভেতর আপনি নাট্য সজনের সহসভাপতির পদ ছাড়লেন। একটা দুটো নয়, 6টা সরকারি কমিটিতে আপনাকে রাখা হয়েছিল, আপনি ছিলেন, সেই কমিটিগুলো ছাড়লেন। তো কোনো প্রত্যক্ষ ঘটনা নাকি ধীরে ধীরে পুঞ্জীভূত আপনার কোনো অসন্তোষ ছিল যার ফলে এই সিদ্ধান্ত? এবং এর ঝুঁকিও তো বিপুল, আপনি নিজেই বলেছেন। হ্যাঁ, ঝুঁকি তো বিপুল বটেই, কারণ কাল থেকে আমি যা ফোন পেয়েছি প্রায় সারা দেশ থেকে, সবাই আমাকে বলছেন যে সাবধানে থেকো, ফলে ঝুঁকি তো বটেই আর কি। আর আমি যা বলেছি কালকে অর্পিতা ঘোষের কথায় তো সেই কণ্ঠস্বরই পেলেন আপনারা। মামলা হবে এবং মামলা আমাদের দেশে সেটা ব্যয়বহুল, আমাদের দেশে এটা সময় সাপেক্ষ। মিথ্যে মামলা হলে সে মিথ্যে প্রমাণ করতে আপনার 10 বছর লাগবে। হ্যাঁ, উনি যেটা বলছেন যে আমার দল পঞ্চম বৈদিক কোনো টাকা নেয়নি, উনি তো নাট্য সজনের সেক্রেটারি, তাহলে ওনার দল নিয়েছে কি নেয়নি তার থেকেও বড় কথা তো যে এই টাকা বন্টন প্রক্রিয়া সম্পর্কে উনি কথা বলবেন। ওনার তো একটা জেনারেল স্টেটমেন্ট আশা করবো আমি ওনাকে জিজ্ঞাসা করিনি যে 85,000 টাকা নাকি আপনি মাসে মাইনে পেতেন এমন একটা চ্যানেলের জন্য যেটা খোলেনি। এটা যদি জিজ্ঞাসা করতাম উনি ওনার ব্যক্তিগত অ্যান্সারটা দিতেন। উনি কেন নিজের দলের অজুহাতটা দিলেন আমি বুঝলাম না। এবং দিয়ে কিন্তু কণ্ঠস্বরটা আপনারা আরেকবার রিটেলিকাস্ট করুন, দেখতে পাবেন আমি যে আশঙ্কা করেছি সেইটাই শুরু হয়েছে। উনি তো আমাকে ফোন করেও থ্রেট দিয়েছেন কালকে, আপনাকে ব্যক্তিগতভাবে। আমরাও দেখে নেব, আমরাও চুপ করে থাকবো, এটা ভেবো না। ফাইন। আপনার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ দুর্নীতির কথা আপনি বলেছেন, যদি এটা সত্যি হয় যে 50,000 টাকা দিলে 5,000 টাকা আবার পাল্টা দিতে হচ্ছে না। আপনি প্রথমে যেটা জিজ্ঞাসা করলেন যে ক্রমশ ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল কিনা, হ্যাঁ ক্রমশ ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল। আমি তাপস পালের মন্তব্যে শিহরিত হয়েছিলাম, আমি সত্যি শিহরিত হয়েছিলাম। আমি যখন দেখছি যে একজন বিধায়ক বলছে যে পা দিয়ে পিষে মেরে ফেলেছি, সেটা প্রচারিত হচ্ছে এবং মনিরুল ইসলাম, এবং সেটা এই রাজ্যে ঘটছে, অথচ আমি কিছু করছি না, নাগরিক হিসেবে আমার একটা খুব তীব্র ভেতরে যন্ত্রণা। ফাইন, আপনার বিবেক জাগ্রত হলো, কিন্তু আপনার সেই বিবেক তো পার্ক স্ট্রিটে জাগ্রত হয়নি, কামদুনিতে হয়নি, যাদবপুরে হয়নি, সারদা কাণ্ডে 17 লক্ষ প্রতারিত হলো, তখন হলো না। মানে আমি বলছি যে না, যাদবপুরে হয়েছে, আপনি জানেন না, পার্ক স্ট্রিট এবং কামদুনির বিষয়টা আমরা পার্ক স্ট্রিট ইস্যুতে নাট্য সজন কোনো স্টেপ নেয়নি, কিন্তু আমরা কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম আমার দল। এবং আজও আমরা উরুভঙ্গম যে নাটকটা অভিনয় করি সেটা 2.5 বছর ধরে অভিনয় হচ্ছে, সেখানে দ্রৌপদী চিরহরণে যে অংশটা বাইরে পাণ্ডবানী হয় সেখানে কিন্তু পার্ক স্ট্রিট কামধুনি রেফারেন্স দিয়ে আজও কথা বলা হয়। অর্থাৎ মনীষ, আপনি বলছেন যে এই ঘটনাগুলো আপনাকে পীড়িত করেছে, কিন্তু নাট্য সজনের হয়ে বা সরকারি কমিটিতে থেকে আপনি এই প্রতিবাদটা করতে পারছিলেন না, সেইখানে একটা স্পষ্টতা ছিল না। স্পষ্টতা ছিল। ব্রাত্য প্রথমে যেটা বলেছিলেন আপনাদের যদি মনে থাকে যে আপনি যদি আমায় সিপিএম তো দেখান, আমি তৃণমূল তো দেখাবো। আমার ব্যাপারটা ভালো লেগেছিল যে ঠিক আছে, দিস উইল বি আ প্ল্যাটফর্ম যেখানে সবাই নিজের ভয়েস রেজ করব, প্রয়োজনে তুমি যদি তোমার রাজনৈতিক মত নিয়ে কথা বলো তাহলে প্রাপ্ত একটা রাজনৈতিক দলের মন্ত্রী তিনিও তার রাজনৈতিক মত প্রকাশ করবেন। ফেয়ার এনাফ। কিন্তু দেখলাম যে শুধুই মাত্র একটা একনায়কতন্ত্র এবং একেবারে বেঁধে ফেলা হলো সবাইকে, একদম সমস্ত দিক থেকে যা চলতে শুরু হলো আর কি। তাতে ক্রমশ আমি তো অনেকদিন আগে, আমি তো লোকসভা নির্বাচনের আগে জানিয়ে দিয়েছিলাম আমি নেই। অর্পিতা ঘোষ কিন্তু বলেছেন যে কাঁচের ঘরে থেকে এইসব কথা বলা বিপজ্জনক। কাঁচের ঘরে থেকে বলা মানে কি? উনি তো অস্বীকার করছেন যে মিছিলে কাউকে হাঁটতে বলা হয়নি বলছেন। ভারতবর্ষ মমতার এক নাম বলে একটি সিডি বানানো হয়েছিল, সেটাতে দেবেশ চট্টোপাধ্যায় স্ক্রিপ্ট ছিল, সেটাতে কিভাবে অভিনয় করা হবে সেটা করে দেখানো হয়েছিল। সেই সিডিটা নাট্য সজনের দলগুলোকে দিয়ে তাদেরকে অভিনয় করতে বলা হয়েছিল প্রি ইলেকশন প্রসেসে। আমার কাছে তার তথ্য, ছবি সমস্ত কিছু আছে। দলগুলোকে প্রথমে 5,000 টাকা করে দেওয়া হবে বলা হয়েছিল, তারপর একটা অ্যাডভান্স টাকা দেওয়া হয় বিনা রসিদ, তারপরে 3,000 টাকা দেওয়া হয়। এসব অনেক কিছু হয়েছে এর মধ্যে, এটা অভিনয় করার জন্য ইলেকশনকে মানে সদস্য কিছু বলতে চাইবেন? প্রথম হচ্ছে যে 50,000 টাকা দিয়ে 5,000 নাট্য সজনকে আবার দিতে হয়।
আমি আপনাকে বলি যে আমি সম্পূর্ণভাবে মনীষদা যে কথাগুলো বলছেন সেগুলোর বিরোধিতা করব বলছি না, কিন্তু প্রতিবাদ করছি। এগুলো অন্যায় এবং ভুল তথ্য, এত মানুষের সামনে চ্যানেলে দাঁড়িয়ে ভুল তথ্য প্রকাশ করা হচ্ছে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। নাট্যস্বজন সম্পর্কে আমি দু এক লাইন বলি। নাট্যস্বজন এমন একটা সংগঠন যেটা হচ্ছে এই রাজ্যে প্রায় 450 থেকে 500 দল তাতে নাম লিখিয়েছে, একটা বিশ্বাস থেকেই নাম লিখিয়েছে। নাট্যস্বজন একটা টোটালি অরাজনৈতিক সংগঠন। এই অরাজনৈতিক সংগঠনের মধ্যে আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে নাটকের পরিকাঠামোগুলোকে ভালো করা, নাটকের বেশি বেশি করে ফেস্টিভ্যাল করা। আমি আপনাকে দুটো জায়গায় কাউন্টার করতে চাইবো। এক হচ্ছে আপনি বলছেন অরাজনৈতিক সংগঠন, এটা ইটকাট পাথরও জানে, নাটক যারা দেখতে যান তারা জানে নাট্যস্বজনের ওপর সরকারি শুভেচ্ছার হাত আছে, এবং নাট্যস্বজন যারা চালান শীর্ষ ব্যক্তিত্ব, নামে বা বেনামে আপনি ভালো বলতে পারবেন আমি জানি না, কিন্তু ব্রাত্য বসু এবং অর্পিতা, আপনি একদম ঠিক বলছেন সুমন। তার কারণ ব্রাত্য বসু একজন ক্যাবিনেট মিনিস্টার এবং তিনি তৃণমূল দলের সদস্য, অর্পিতা ঘোষ এমপি, কিন্তু তারা আবার একই সাথে নাট্য ব্যক্তিত্ব। তারা খুব কনসিয়াসলি আমাদের সকলকে নিয়ে এই নাট্যস্বজন দল ফরমেশন করেছে। কিন্তু জনে জনে প্রত্যেকটা দলের কাছে আমরা এটা বলেছি যে কোনো রকম রাজনৈতিক চাপ নেই, কোনো রকম মিটিং মিছিলে আপনাদের আসতে বলা হবে না। একটা বাস্তব কথা আপনাকে মানে আপনি আমায় বলুন, সেটা হচ্ছে 50,000 টাকা একটা জেলায় বলছি, সেটা আমি আপনাকে বলছি, যারা করছে সেই গ্রুপগুলোর কাছে একটা হিউজ অ্যামাউন্ট। ইউ আর রাইট। আমি আপনাকে একটা কথা বলি, আমি আপনাকে একটা কথা বলি যে আজকে এখানে মনীষদা ক্লাবের 2 লাখ বা 10 লাখ টাকা পাওয়ার সমান না। ঠিক বলছেন সুমন, কিন্তু আজকে মনীষদার এই এবেলাতেও যেটা বেরিয়েছে এবং এইমাত্র যেটা মনীষদা বললেন যে এই মাননীয় মুখ্যমন্ত্রীর বা এই সরকারের শুধু ফিল্মের দিকে নজর, নাটকের দিকে মন দেওয়ার কোনো সময় পাননি। কিন্তু আমি পুরোপুরি বিরোধিতা করছি, উনি সমস্ত সত্য গোপন করছেন। কেন আমি আপনাকে বলছি যে আগে 5,000 টাকা থেকে 7,000 টাকা এই সমস্ত দলগুলোকে দিতে পেরেছিল আগের সরকার। এই সরকার আসার পর প্রথম বছরে 35,000 টাকা করে, পরের বছর আমাকে একটু বলতে দেওয়া হোক, পরের বছর 50,000 টাকা করে দেওয়া হয়েছে। গত বছর 100 দলকে দেওয়া হয়েছে 35 লক্ষ টাকা। এবং আমি বলছি এবছর টোটাল 1 কোটি টাকা 200 দলের হাতে 50,000 করে দেওয়া হয়েছে। এবার আমি 5,000-এর প্রসঙ্গে আসি। সেখানে হচ্ছে এক সেকেন্ড উনি কথা বলতে দিচ্ছেন না। ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা পত্রিকা চালাই, নাট্যস্বজনের সমস্ত কাজকর্মগুলোকে যাতে মানুষের সামনে আনতে পারি। সেই পত্রিকাটার নাম হচ্ছে বাকি ইতিহাস। সেটা বছরে 4 বার বেরোয় এবং সেখানে এই সমস্ত দলগুলোর যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট করার ক্ষমতা নেই বড় বড় পত্রিকায়, তাদেরগুলো আমরা ফ্রিতে ছেপে দিই এবং সেই জন্য সারা বছরেরটা ফ্রিতে ছাপবো বলে 5,000 টাকা আমরা নিয়েছি। এখানে কোনো এরকম কোনো তোলা বা 50,000 পাইয়ে দিয়ে 5,000 নেওয়া। নাট্যস্বজন ইজ অ্যান অর্গানাইজেশন। আপনি তার টোটাল ব্যালেন্স দেখে নিতে পারেন, সবটা ক্লিয়ার। আপনি তো দুটো সবিরোধী কথা বললেন। এক হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটককে কতটা গুরুত্ব দিচ্ছেন, কতটা সময় দিচ্ছেন, আবার পাশাপাশি বলছেন যে সম্পূর্ণ অরাজনৈতিক। সম্পূর্ণ অরাজনৈতিক মুখ্যমন্ত্রী মানে আমি বলছি, আমি এটা কি বলে জানেন তো, পলিটিক্স অফ ডোল গিভিং। আপনি টাকা দিচ্ছেন, টাকা দিয়ে নাটকের দলগুলোকে নিজের আদর্শগত জায়গায় নিয়ে আসছেন। কোন দলগুলোকে? মনীষ বাবুর অভিযোগ যদি সত্যি হয় তাহলে তার সঙ্গে রাজনৈতিক মিছিলে থাকা সমর্থক তৈরি করার করছেন এবং 50,000 টাকা দিয়ে। আবার পাশাপাশি বলছেন যে সম্পূর্ণ অরাজনৈতিক। সুমন, আপনি যেটা বলছেন সেটা একটা ব্যাখ্যা হতে পারে, কিন্তু আরেকটা ব্যাখ্যা এটাও সত্যি হতে পারে যে এই শহরে যে সমস্ত নাটক করেন যারা, সেই নাট্যশিল্পীদের পাশে দাঁড়াতে গেলে অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নাটক শিল্পকে সাহায্য করার জন্য, দলগুলোকে সাহায্য করার জন্য, তাদের কাজ করার জন্য তিনি। আচ্ছা ফাইন, আমি পাশাপাশি এত মানে ঠিক একটা উল্টো ছবি এই মুহূর্তে স্টুডিওতে তৈরি হয়েছে। দর্শকদের আমি জানাতে চাইবো যে জহর দাশগুপ্ত তিনি একাডেমি অফ ফাইন আর্টসের মাথায় থাকতে পারবেন না, সভাপতি থাকতে পারবেন না। কেন পারবেন না? যে তার একটা রাজনৈতিক পরিচয় আছে, তিনি একটা রাজনৈতিক দলে যোগ দিয়েছেন। অ্যাবসলিউটলি সুমন, আমি মনে করি যে এই শহরে এমন অনেক মানুষ আছেন, এমন অনেক শিল্পী গুণী মানুষ আছেন যারা ডিরেক্টলি কোনো রাজনৈতিক দলের সাথে সেইভাবে ওতপ্রোতভাবে যুক্ত নন। জহরদা যে মুহূর্তে
জওহরদা যে মুহূর্তে বিজেপিতে যোগ দিলেন সেইখান থেকে এই বিরোধ। না না, সেই কথা আমি বলছি যে ব্রাত্য বসু বা অর্পিতা ঘোষেরও ব্রাত্য বসু বা অর্পিতা ঘোষেরও উচিত ব্রাত্য বসু বা অর্পিতা ঘোষেরও উচিত নয় যে একাডেমির মতো মাথায় গিয়ে আমি জওহরবাবুর কাছে আসবো, আমি দর্শকদের বলছি কি করবি বায়াস না না, সেটা আমার বিচার না। আমার কথা হচ্ছে যিনি এক্সিকিউটিভ কমিটি, যিনি অ্যাডমিনিস্ট্রেটর, তিনি যদি ডিরেক্টরির মাথায় ব্রাত্য বা অর্পিতা থাকলে তারা বায়াস হতে পারেন না, শুধু হতে পারবেন না, সেজন্য তাদেরও থাকা উচিত না। হ্যাঁ, Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। আমি তো এটাই বলছি যে কংগ্রেস, সিপিএম, তৃণমূল, কমিটি সবই তারা চালাচ্ছেন, অর্পিতা চালাচ্ছেন, তারাই চালাচ্ছেন। আপনি তো বলেছেন দাবা খেলার দল আর ভলিবলের দল পেয়েছে, আপনি নিজে তো ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সরকারকে কোথায় চালান? না না, আপনি তো পলিসি মেক করেছেন, আপনি তো পলিসি মেক করেছেন মনীষ দা। তাহলে আপনি আমাকে বলুন যে আপনি নাম করুন না, সেটা কোন দাবা খেলার দল? জওহরবাবু আমি একটু বলি প্লিজ স্যার, প্লিজ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া, এটা একদম দেওয়ালে পিঠ থেকে যাওয়া। আমি তো অনেক দূরে থাকি, নিজের পকেটের পয়সা খরচা করে পেট্রোল পুড়িয়ে একাডেমিতে আসি, এক পয়সাও গেইন করতে আসি না। এটা এক ধরনের প্যাশন প্লাস এক ধরনের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট উইথ দ্য আর্ট অ্যান্ড সারাউন্ডিংস। 15 বছর মোর দ্যান দ্যাট ঋষি মোদির আমন্ত্রণে এসেছিলাম। তো যাই হোক, এখন যেটা দাঁড়িয়েছে, ডিস্টার্বেন্স একাডেমিতে ছিল, কিন্তু ইদানিং যেটা হচ্ছে, অর্পিতা ব্রাত্য দুজনেই আমার খুব স্নেহভাজন, এতে সন্দেহ নেই, এবং ওদের সাথে আমার সম্পর্কের বা ব্যবহারিক যেটা জায়গাটা খুবই ভালো। কিন্তু বহুবার বলেছি, এভাবে চলতে পারে না যে তোমাদের ইউনিয়নের তৃণমূলের লোকেরা যেভাবে ব্যবহার করছে, যেভাবে কাজ করব না, শুধু আমরা নিজেদের স্টাইলে চলবো, অধিকার ফলাবো, প্রয়োজন যখন ইচ্ছে গালাগালি করব, যখন ইচ্ছা। এই কালকের ইনসিডেন্ট বলছি, ট্রাস্টির সাথে বসে আমরা মিটিং করছি, একটা ইম্পর্টেন্ট মিটিং, একাডেমির খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে অ্যানুয়াল এক্সিবিশনের মিটিং। কোনো অনুমতি নেবার প্রয়োজন হলো না, হুড়হুড় করে ঢুকলো লোকাল ইউনিয়ন প্লাস বাইরের ইউনিয়ন লিডার, ঢুকে যে ভঙ্গিতে কথাবার্তা বললেন, যেভাবে থ্রেট করে গেলেন, কোথায় ওরা এইসব ক্ষমতা পায় বুঝি না। একাডেমির কনস্টিটিউশনে, একাডেমির কোথাও কোনো লেখা, কোনো আচরণে কোথাও লেখা নেই যে কে ব্যক্তিগতভাবে কোন পার্টি করছে না করছে সে দায়বদ্ধ এখানে তার কৈফিয়ত দিতে, কোথাও লেখা নেই। কনস্টিটিউশন আছে, সকলের কাছে আছে, সবাই জানে, কোথাও কিছু নেই। তারা ওখান থেকে ঠিক করে দেওয়া হবে, কে ঠিক করেছে আমি জানি না, আমার বিশ্বাস করতেও কষ্ট হয়, আমি ভাবতেই পারি না, মানে যাদের আমি স্নেহ করি তারা ওদের লেলিয়ে দিয়েছে। সত্যি আমি অনেস্টলি বলছি, আমি শুনলাম কাগজে এরকম একটা হিন্টস দেখলাম, দেখে দুঃখ পেলাম যে ওরাই ওদের না লেলালে ওদের এত সাহস হচ্ছে। আমি মুখের নামগুলোও নিতে পারছি না, ওদের সম্পর্কে আমার ধারণাটা ভালোবাসা স্নেহের। সেখানে দাঁড়িয়ে আরেকটা কথা বলি, এই বিজেপি হওয়ার জন্য আমার মনে হয়েছে বিজেপির প্রাসঙ্গিকতা এই মুহূর্তে। 3 তারিখ আমি বিজেপি হয়েছে, তার 7 দিন আগে আমাকে থ্রেট করেছে। একটা বামপন্থী অতীত আছে, সেটার জন্য সমস্যা হয়নি না, কিছুই হয়নি। বিজেপিতে যে মুহূর্তে জয়েন করলেন সেই মুহূর্তে 2 দিন আগে আমি গণতান্ত্রিকের প্রেসিডেন্ট ছিলাম, মধ্যমগ্রাম লোকাল ইউনিটের, আমি ফ্ল্যাগ উঠিয়েছি ওদের। আপনি আমাকে, উনি এক্ষুনি পলিসি মেক করার কথা বলছিলেন না, পলিসির বিরোধিতা করায় ওনার হাত থেকে আসা এসএমএসটা আপনি আপনার দর্শকদের জন্য পড়ে শোনান। কি ভাষায় একজন নাট্যকর্মী কথা বলেন, মার্জনা করবেন, এইটা অন এয়ার পড়া যায় না।
বুঝতে পারছেন তো? আমি এই গালিগালা যেটা করেন, এই গালিগালা যেটা করেন, আরো আছে, আরো দেখাবো, আরো টেস্ট করব, এগুলো আরো ইমেল দেখাবো, ইমেলে থ্রেট করা হচ্ছে, আমরা বন্ধুরা অনেকে উনি যা যা আমাকে বলেছেন সেটাও আমি আপনাকে দেখাতে পারি। তো সেটা আমার মনে হয় এখানকার বিচার্য বিষয় নয়। আমি আর উনি যখন বন্ধু, এক জায়গায় বিচার সভা নয়, না না, এটা বিচার সভা না, সবাই জানে। কিন্তু কথা হচ্ছে যে একের পর এক পলিসি, যে পলিসির উনি পার্ট অ্যান্ড পার্সেল, উনি নিজে ঠিক করলেন, তিনি যদি সমালোচনা একদমই ঠিক আমাকে গালাগালি করছে, খারাপ গালাগালি এখানে লেখা আছে বিচার সভা নয়। কিন্তু আমি সত্যি নাট্যকর্মীরা এইভাবে কথা বলে, নাট্য ব্যক্তিত্বরা এই ভাষায় কথা বলে আমার জানা ছিল না। ওনাকে ব্রাত্য বসু সেন্ট্রালের কমিটিতে গিয়ে 5 লাখ টাকা গ্রান্ট দেন ইন্ডিভিজুয়াল প্রোডাকশনের জন্য, জেলার দল পায় না, জেলার দল মুড়ি চিবিয়ে দল করে, থিয়েটার করে, আর সেটা বলতে গেলে ওনারা গালাগালি করবেন। ব্রাত্য বসুর সময়ে সবথেকে বেশি জেলার 5 লক্ষ টাকা ইন্ডিভিজুয়াল গ্রান্ট পেয়েছেন। শুনবেন, ব্রাত্য বসু যখন ছিলেন তখন সবথেকে বেশি জেলার দল কিন্তু এই নাট্যকর্মীর ভাষা হচ্ছে আপনি পড়তে পারছেন না আপনার চ্যানেলে। ব্রাত্য বসুর সময়ে সবথেকে বেশি জেলার দল, প্রান্তিক দলগুলো সবচেয়ে বেশি গ্রান্ট পেয়েছে। আমার শুধু কলকাতা, আমি ভলান্তির কাছে জেলাটা ভালো করেছে, তার সম্বন্ধে এইভাবে বলাটা অন্যায়। উনি তো আজকে ওনার এজেন্ডা আলাদা হতে পারে। আমার রুচি আশা করব, শিক্ষা দীক্ষার কথা আপনি বলবেন না। ভলান্তি, একটাই আমার কথা বলা, সাধারণভাবে অনুষ্ঠানে কোনো নাটকীয় মুহূর্ত তৈরি হয় না, কিন্তু অদ্ভুত একটা নাটকীয় মুহূর্ত আপনি লক্ষ্য করেছেন বোধহয়। সেটা হচ্ছে একদিকে হচ্ছে যে সরকারি অনুদান পাবে এবং তার মাথায় মন্ত্রী সাংসদরা বসে থাকবেন, সেটা অপরাধ নয়। আর একাডেমির মাথায় যিনি আছেন তিনি ব্যক্তিগতভাবে দলে যদি জয়েন করেন তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। মানে আমি বলছি জেনারেলি এই ধরনের নাটকীয় মুহূর্ত একটা অনুষ্ঠানে হয় না, আমি যেটা বিরল অভিজ্ঞতা হলো। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এটা তো আমার ব্যক্তিগত রাইটে এনক্রোচ করা হচ্ছে। আমি কোন দলে ভোট দেব, আমি কোন দলের ঝান্ডা বইব, সেটা আমার ব্যক্তিগত। আমি অফিস আওয়ার্সে করছে কিনা সেইটা হচ্ছে প্রশ্ন। আমি অফিস আওয়ার্সে করছে কিনা সেইখানে তুমি আমায় ধরতে পারো, কিন্তু তুমি বলতে পারো না যে আমি কোন দলে ভোট দেব এবং কোন দল করব। না না, বলেন এখানে একটাই শুধু প্রশ্ন, আমাকে কথাটা বলতে দিন। বায়াসনেসের প্রশ্ন আসতে পারে তো, একটা কথা বলতে দিন, আপনি তো বলেছেন। আমি আরেকটা কথা বলতে চাই, আমি এটা নতুন দেখছি যে মানে এই 11 সাল থেকে লক্ষ্য করছি যে একটা অদ্ভুত ঘুষের রাজনীতি সরকার চালাচ্ছে, প্রত্যেককে টাকা দিয়ে চুপ করিয়ে রাখা। এখন এবং না, টাকা দিয়ে যে প্রথমে মুখ বন্ধ করার চেষ্টা, তাকে একটা পদে দেয়া বা তাকে কিছু টাকা দেয়া, এই যে নাটকের দলগুলোকে এত এত টাকা দেয়া হচ্ছে, তারা কি করেছে, তার কি কোনো কমপ্লিট ইউটিলাইজেশন সার্টিফিকেট আছে? না না না, আপনি ইনফরমেশনের জন্য বলছি যে 50,000 টাকা দেওয়া হয়েছে তার প্রত্যেকটা দল পিছু ইউটিলাইজেশন সার্টিফিকেট নাট্য একাডেমিতে আছে। প্লিজ গো থ্রু দ্য রেকর্ডস। হ্যাঁ, অফ কোর্স অডিটেড, এটা সব সই করা। আচ্ছা, আমার বক্তব্য হচ্ছে না জেনে কথা বললে হবে কি? নাট্য দলগুলোকে এই যে টাকা দেওয়ার জন্য নাট্য স্বজন তৈরি করার তো কোনো দরকার ছিল না। নাট্য স্বজন তো দেয়নি, এটা তো গভর্নমেন্ট দিয়েছে। আরে তাই তো বলছি, লিস্টটা কে করে দিয়েছে? লিস্টটা গভর্নমেন্ট করেছে, তার এক্সপার্ট কমিটি করেছে। নাট্য স্বজনের বাইরে তো কেউ পাচ্ছে না বিজয় বাবু, কি মুশকিল? নাট্য স্বজন তৈরি হওয়ার দরকার কি ছিল? নাট্য স্বজনের বাইরে পাচ্ছে কি পাচ্ছে না সেটা বলতে পারবো না। সেইটাই তো সবথেকে গুরুত্বপূর্ণ, যে নাট্য স্বজনের বাইরে কেউ পাচ্ছে না, পাচ্ছে না, একটা দল নাম করে না। আমরা শুনুন, আমরা সুমনের অবস্থাটাও দেখেছি, লালের আর কৌশিকের অবস্থাটাও দেখেছি। এটা নিজের চোখে দেখা, এটা তো কোনো আপনাদের থিওরির ওপর দাঁড়িয়ে নেই। আমার বক্তব্য হচ্ছে এই দুটো দল যারা এতদিন ধরে নাটক করছে এবং সম্মানের সঙ্গে এবং ভালো নাটক করছে, তারা প্রথম সারির দল, সেই দলগুলোকে নাট্য স্বজনের বাইরে থাকায় তাদের কি হেনস্থা হতে হয়েছে সেটা আমরা সকলে বলেন যারা বাইরে আছেন। এক সেকেন্ড, সেটা হচ্ছে এটা গাজরের মতো, যে তুমি নাট্য স্বজনে জয়েন করলে, আমাদের ব্যান্ডওয়াগন জয়ধ্বনি করলে এই তুমি 50,000 টাকাটি পাবে, আর নয়তো তোমার কোনো জায়গা নেই। 50,000-এ তুমি সরাসরি চলে যাবো নয়াদিল্লিতে। সুমন মুখোপাধ্যায় লাল, যার কথা হচ্ছিল, সুমন আমাদের সঙ্গে লাইভে আছে। সুমন, প্রথমে আপনাকে জানতে চাইবো, ওরা আমরার বিরুদ্ধে আমার মনে আছে আপনারা বারবার যেটা বলতেন যে নাট্য স্বজনে না থাকলে কি হবে, সেটা কৌশিক সেন বা সুমন মুখোপাধ্যায়কে দেখলে, তাদের অবস্থা দেখলে বোঝা যায়। আজকে মনীষও একেবারে হুবহু এক কথা বলছে, বিজয়বাবুর অবশ্য সম্পূর্ণ ভিন্ন মত। কি বলবেন সুমন? আপনার অভিজ্ঞতা শুনতে চাইবো সুমন। আমার এই অভিজ্ঞতার কথা বারবারই বলেছি, লেখায় লিখেছি,
মুখে বলেছি, এবিপি আনন্দর সভাতেও এসে বলেছি যে আমার যে পুরনো কথাগুলো সে একই কথা বারবার বলতে হয়। কিন্তু আমার যেটা খারাপ লাগছে যে এই সময় দাঁড়িয়ে যে আমরা সাম্প্রতিক যারা থিয়েটার করি, একসঙ্গে থিয়েটার শুরু করেছি, একসঙ্গে একটা সময়ের মধ্যে দিয়ে গেছি, নানা রকম সমস্যার মধ্যে দিয়ে থিয়েটার এখনও করছি, আগেও করেছি, ভবিষ্যতে হয়তো করব, তাদের মধ্যে এই বচসাটা লেগেছে। এবং সেটা ইদানিংয়ের এই বিরোধটি, ইদানিংয়ের এই যে সাম্প্রতিক যে ঘটনাটা ঘটছে ক্রমাগত। এবং আমি প্রাথমিকভাবে যেটা বারবারই বলার চেষ্টা করেছি, নাট্য স্বজন এরম একটা উদ্যোগ নিশ্চয়ই, যে সামগ্রিকভাবে বাংলা থিয়েটারে সমস্ত দলের যদি একটা কোনো রকম একটা প্রতিষ্ঠান থাকে, সেটা একসঙ্গে অনেকগুলো দলকে, সে শহরের হোক, মফস্বলের হোক, গ্রামের হোক, সবাইকে একসঙ্গে আনছে। কিন্তু সেখানে বিসমিল্লাহ একটা গলত থেকে যাচ্ছে। এই নাট্য স্বজনের যারা প্রধান, যে অধিকর্তা, যারা পদাসীন, তারা হচ্ছেন একদম একটি রাজনৈতিক দলের সদস্য, এবং তারা মন্ত্রী বা তারা এমপি। তারা যদি পদাসীন হন, তারা যদি প্রধান হন একটা প্রতিষ্ঠানের, তাহলে সেই প্রতিষ্ঠানকে কি স্বতন্ত্র বলা চলে? সেটা রাজনৈতিক প্রতিষ্ঠান। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। সেটা বারবার প্রথম দিন থেকেই বলছি যে এটা রাজনৈতিক একটা উদ্যোগ, এটা রাজনৈতিক উদ্দেশ্য থেকেই প্রতিষ্ঠানটা গড়া হয়েছে। ফলে রাজনৈতিক উদ্দেশ্য থেকে যেখানে প্রতিষ্ঠান গড়া হয়, সেখানে তো বারবার আমরা দেখেছি, সব সময় যে কোনো সরকারের আমলেই দেখেছি যে সেটা বিভিন্নভাবে তারা চেষ্টা করে সব রকমভাবে সবটাই তাদের নিজস্ব কবজায় রাখার জন্যে, সমস্তটাই ক্ষমতার একটা জাহির। সেখানে বোঝা যায় সেখানে বড় কাজ, ভালো কাজ, যারা ভালো কাজ করছেন সেটা বড় কথা হচ্ছে না। সেখানে হচ্ছে কারা আমার পক্ষে আছেন, কারা আমার হয়ে কথা বলছেন, বা এমনও একটা পর্যায়ে যাচ্ছে যারা, যেটাকে ইংরেজি ভাষায় ল্যাকিজ বলে, যে কারা আমার একদম, যাকে বলে মানে যা বলছি হ্যাঁ হ্যাঁ বলা সং, সুমনের কথা ধার করে বলা যায়, সেই হ্যাঁ হ্যাঁ বলার সঙ্গে পর্যবেসিত হচ্ছে পুরোটা। সেটাই হচ্ছে দুঃখজনক। আমার কাছে প্রশ্নটা হচ্ছে যে তাহলে এটা প্রথম থেকেই রাজনৈতিক একটা প্রতিষ্ঠান বলেই ঘোষণা করা হচ্ছে না কেন? সেখানে বারবার একটা স্বতন্ত্র এবং এটার কোনো নেই, এটা বাংলা থিয়েটারের উন্নতির জন্য করা হচ্ছে, এরকম একটা কেন ঘোষণা করা হচ্ছে? আমার এটাই বলার। এবং সেটা হচ্ছে যারা কয়েক বছর আগেও একই সঙ্গে একই ঘোষণা নিয়ে নাটক করছিলাম, এবং সত্যি একটা পট পরিবর্তন এসেছে বাংলা থিয়েটারে, যেটা আমাদের থিয়েটার দিয়ে হয়েছে, সেটা এখানে মনীষের থিয়েটার দিয়ে হয়েছে, গৌতমের থিয়েটার দিয়ে হয়েছে, কৌশিকের থিয়েটার দিয়ে হয়েছে, ব্রাত্যর থিয়েটার দিয়ে হয়েছে। এটা তো বলার কথা নয়, কিন্তু রাজনৈতিক কারণে এমন একটা বিভেদ ঘটে গেল যে এখন যে একটা সময় কি হয়, যে একটা স্বাভাবিক কথাবার্তার জায়গাও খোলা থাকে, সেই জায়গাটাও বন্ধ হয়ে গেছে। এখানে থিয়েটার বাদ দিয়ে ব্যক্তি আক্রমণ চলছে, সেটা বারবার প্রমাণিত হচ্ছে নানা পত্রপত্রিকায়, নানা লেখায়, যেখানে মূল কথাটা যে যা শিল্পী তার কাজের কদর না করে তার ব্যক্তি আক্রমণ চলছে, সেটা বিভিন্নভাবে চলছে। এবং তারপরে তো হল, এতক্ষণ আলোচনা নিশ্চয় হয়েছে হলের ডেট পাওয়া নিয়ে, অন্যান্যভাবে নানাভাবে প্রভাব খাটানো, নাট্য ফেস্টিভ্যালগুলোতে নাট্য স্বজনের যেভাবে ঢুকে পড়ছেন তারা, এবং বারবার চাপ সৃষ্টি করা এবং ভয়, এটা বলছি ভয় দেখানোও চলছে, এক ধরনের আতঙ্ক ত্রাসের একটা আবহাওয়া তৈরি হয়েছে, উইচ ইজ ভেরি আনফর্চুনেট। সেটা শিল্পকলার ক্ষেত্রে এরকম একটা অবস্থা কেন তৈরি হবে, যেখানে আমরা সবাই একই সঙ্গে থিয়েটার শুরু করেছিলাম শুধুমাত্র রাজনৈতিক কারণে, শুধুমাত্র ক্ষমতার কাছাকাছি থাকার জন্য, শুধু কিছু সুবিধা পাওয়ার জন্য। সেখানে শিল্পকলার থেকে বড় হয়ে দাঁড়ানো রাজনৈতিক কোন দলে আমি আছি? যে শিল্পীর সে মূল যে কাজ, মূল যে ভূমিকা তার সমাজে, সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র এইটার জন্যই কি আমরা শিল্পকলার মধ্যে এতদিন ধরে 25-26 বছর ধরে থিয়েটার করার পর এইখানে এসে পর্যবেক্ষণ? গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনো সন্দেহ নেই। সুমন, অসংখ্য ধন্যবাদ তোমায়। হ্যাঁ, না আপনি সব উত্তর দিলে তো হবে না। আমার একটা পরিষ্কার কথা বলুন, যে ভাষায় আজকে মনীষের কাছে SMS আসছে, হুমকি SMS আসছে, আমার সময় খুব কমে আসছে, আপনি এনশিওর করতে পারবেন এই ভাষায় উনি জেলার দলগুলোকে রাষ্ট্র প্রতিনিধি হিসেবে এই ভাষায় থ্রেট দিচ্ছেন? তার আমার কাছে উদাহরণ আছে। এবং উনি ব্রাত্যর প্রতিনিধি হিসেবে সুমনের নাটক, যখন সুমনের সঙ্গে আমার মত পার্থক্য চলতো, সুমন যেটা বললো ব্যক্তি আক্রমণের বাইরে গিয়েও, আমি ওর নাটক দেখতে যাচ্ছি, আমার নাটক দেখতে যাচ্ছে, আমি ওর নাটক দেখতে যখন গিয়েছিলাম,
কি ধরনের কদর্য আক্রমণ আমার কাছে নাট্য স্বজনের ভেতর থেকে ব্রাত্য বসুর থেকে এসেছে সেটা আমি কোনো দেখুন প্রচন্ড Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। না আমি তো দেখেছি যে 4টে মাত্র বছরে এখানে নাট্যমেলা হতো, সেখানে এই সরকারের সময় আমি দেখলাম 14খানা নাট্যমেলা হচ্ছে। এমন এমন জায়গা, আপনার সময় তো আমি কথা বলিনি, আমাকে কথা বলতে দিন। আচ্ছা এবার দেখুন এই 14টা নাট্যমেলা এমন এমন জায়গায় আমরা করা শুরু করলাম যেটা হতো না। আমরা এই দলগুলো কি বল, উনি কি ওনার সমস্যাটা যেটা হয়ে যাচ্ছে বারবারই, সেটা হচ্ছে যে উনি কিন্তু সত্যকে ঢেকে দেওয়ার চেষ্টা করছেন। ইস্যুটা তো তা নয়। এই সময় আমরা একটা থিয়েটার ফেস্টিভ্যাল অর্গানাইজ করেছি, আরো সত্য দেখাবো। নাট্য স্বজনের বাইরে সাহায্য পাচ্ছেন না 50,000 টাকা। আপনার মনে হয় না যে নাট্য স্বজনের বাইরে যে দলগুলো আছে কলকাতার মানুষ যাদের নাম জানে, কৌশিক সেন কিংবা সুমন মুখোপাধ্যায়, তারা পাওয়ার যোগ্য? আপনি মনে করেন এখানে 50,000 টাকা তাদেরই দেওয়া হয়েছে যে দলগুলো একটু প্রান্তিক, যে দলগুলো একটু ছোট, তার কারণ এরা আপনি যাদের নাম করলেন সুমন, আপনি যাদের নাম করলেন এরা প্রত্যেকে সরকারি মানে সেন্ট্রাল গ্র্যান্ট থেকে প্রচুর টাকা পান ইন টার্মস অফ স্যালারি। সামান্য একটা জিনিস বিজয়বাবু তো যে আমরা সাহায্য করতে চেয়েছি ছোট এই সরকারের তাবেদারি করলে, এই সরকারের সঙ্গে থাকলে তোমায় দেয়া হবে, তোমায় ভরিয়ে দেয়া হবে প্রয়োজন, আর বিরোধিতা করলে এই কদর্য এসএমএস। আমাদের দল নাট্য দলগুলোকে পাড়ার ক্লাবের মতো করে ট্রিট করা হচ্ছে। যারা এসেছিল ওই মিছিলে বলেছে হ্যাঁ মদনদাকে বাঁচাতে এসেছি, সব টিভি ইয়েতে শুনেছি। হ্যাঁ এই দলগুলো, এই ক্লাবগুলোকে টাকা দেওয়া হয়েছে কি জন্য? কারণ তুমি রাস্তায় নামবে মদনদাকে বাঁচাতে। আমি বাংলা নাটকের মানে আমি দর্শক, কিন্তু আমি বাংলা নাটকের খুব বড় শুভানুধ্যায়ী। আমার ডিসগ্রেস লাগছে, আমি কেয়া চক্রবর্তীর কাছে নাটক দেখতে শিখেছি যে কি করে নাটক দেখতে হয়। এগুলোকে পাড়ার রামশান যদুমধুর ক্লাবের মতো করে আজকে নাট্য দলগুলোকে টাকা দিয়ে বলা হচ্ছে যে এইটা তুমি প্রচার করো। আপনার ইন্টারপ্রিটেশন হতে পারে, এইভাবে আপনি বলতে পারেন না, আপনার ইন্টারপ্রিটেশন এটা হতে পারে। আজকে নান্দিকার থিয়েটার ওয়ার্কশপের অশোক মুখোপাধ্যায়, সায়কের মেঘনাথ ভট্টাচার্য, এরা কি নাট্য স্বজনের দল নাকি? উত্তর পেলাম না যে বিজয়বাবু আপনি যদি একজন আপনার সহকর্মী, আপনার মতোই নাট্য ব্যক্তিত্বকে এই ভাষা এসএমএস করতে পারেন, আমি ভাবছি যে রাষ্ট্রশক্তি যারা 50,000 টাকা দিয়েছে তারা প্রতিবাদে মুখ খুললে তাদের কি যেটা লিখেছেন যে উনি অত্যন্ত নিরাপত্তার অভাব, আমি বলছি উনি লিখেছেন যে উনি নিরাপত্তার অভাব করছেন। নাটকের দলের নামে 50টা নাটকের দল খুলেছে ব্রাত্যজন। হ্যাঁ এইটা থেকেই তো বোঝা যায় কি ধরনের আগ্রাসী মনোভাব। আপনি না জেনে কথা বলছেন, কি ধরনের আগ্রাসী মনোভাব। না ভুল কথা। আমরা ব্রাত্যকে সামনে রেখে ব্রাত্যজন ফরমেশন করেছি। আফটার মিনিস্ট্রি আর বিফোর মিনিস্ট্রি। আফটার মিনিস্ট্রিও তো সে একটা নাট্য ব্যক্তিত্ব নাকি? সে তো অনেক ভালো ভালো নাটক লিখছে। পরিষ্কার প্রশ্ন আছে, আপনি ব্রাত্যকে মাথায় রেখে দল ফর্ম করেছেন ব্রাত্যজন, ফেয়ার এনাফ। তাহলে জহর বাবু কি ভুল করলেন? না জহর বাবু তো নাটকীয় মুহূর্ত, আমি আপনাকে বলছি নাটকীয় মুহূর্ত না সাধারণভাবে অনুষ্ঠানে হয় না, এই হয়ে গেছে। দেখুন আপনি ব্রাত্যকে মাথায় রেখে নাট্য দল ফর্ম করলে তাতে আপত্তি নেই। জহর বাবু একাডেমি অফ ফাইন আর্টস এর সভাপতি থাকাকালীন ব্যক্তিগতভাবে কোন রাজনৈতিক দল জয়েন করলে সেটা অপরাধ না। আমার মনে হয় যেটা সুমন অপরাধ কিনা জানি না, তবে আমার মনে হয় একটা বায়াসনেসের চান্স থেকে আমি 1 মিনিট
বললাম। আমার একটা কথা জয়বাবু, সমাজে আপনি কতটা ইম্পর্টেন্ট, আপনি এত নিরাপত্তার অভাব করছেন আমি বুঝতে পারছি। আমি তো আমি মনে করি শর্ট নাট্যকর্মী। আপনি আমার একটা পরিষ্কার কথার উত্তর দিন, বলুন আজকে বুকে হাত দিয়ে বলুন, ওই যেরকম ভাবে বুকে হাতটা রেখেছে। আমি হাতটা রাখছি। বাবু ধরুন বিজেপিতে না জয়েন করে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন, পদত্যাগের দাবি। একই কথা বলতাম সুমন, কারণ বিশ্বাস থেকে বলছি যে একাডেমি অফ ফাইন আর্ট সংস্কৃতির পীঠস্থান, সেই পীঠস্থানে কোনো রাজনৈতিক ডিরেক্ট ব্যক্তিত্ব না থাকলে বাবু একই কথা বলতেন তো। তাহলে এবং অর্পিতা ঘোষ কি করে চালাচ্ছেন আমায় বলুন। রেপার্টরির মাথায় কি করে থাকেন আমায় বলুন। কোন রেপার্টরির মাথায় কি করে থাকেন বলুন। না সরকার, বলছি সরকারি প্রতিষ্ঠান সরকার ঠিক করেছে যে কাকে এই দায়িত্ব দিলে ভালো চলবে। একাডেমি কিন্তু সরকারি প্রতিষ্ঠান নয়। আমি তো সিপিএম এর আমলে 2.5 ঘন্টা ঘেরাও ছিলাম সিটুর দ্বারা। যদি নিরপেক্ষতা না থাকতো তাহলে 2.5 ঘন্টা গেল। অনেক কিছু জানানোর ব্যাপার না, অনেক কিছু জানানোর বাকি থেকে গেল। মিনার্ভাতে উনি যখনই ওনার কাজটা হারিয়েছেন, কর্ণাভরম বলে একটা প্রোডাকশন করছিলেন, যে মুহূর্তে ওই কাজটা কোনো কারণে, বাজেটের কারণে বা কোনো কারণে উনি করতে পারেননি, তখন থেকে উনি প্রতিবাদী হয়েছেন। শুনুন, আজকে যদি আজকে সেন্ট্রাল ঢোকবার জন্য ওনার এই সমস্ত মুভমেন্ট, এটা যদি না ফলে সুমন আপনি মিলিয়ে নেবেন, তখন আমাকে আপনি ডেকে বলবেন সেন্ট্রাল গ্র্যান্ড কমিটিতে ঢোকবার জন্য আজকে এই সমস্ত প্রতিবাদ, এই প্রতিবাদের পেছনে আছে একদম পরিষ্কার পরিকল্পিত ধান্দাবাজি এবং এজেন্ডা। এটা প্রমাণ হয়ে যাবে। কাছের ঘর বলেছিলেন ওনারা, উনি জানেন না আমি তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে থেকে গ্র্যান্ড কমিটি, আপনার নামটা ডিপার্টমেন্ট অফ কালচারাল স্কলারশিপ, পিএলজিএস এবং স্যালারি প্রোডাকশন ব্যাংকের মেম্বার আমি, এবং তৃণমূল সরকার ক্ষমতায় আসার অনেক আগে থেকে, ডক্টর বসুরের প্রকট হওয়ার আগে থেকে। গত বছর আপনি গ্র্যান্ড কমিটিতে ঢুকেছিলেন, গ্র্যান্ড কমিটিতে রেকমেন্ডেশনে ভুলে যাবেন না। এইটা গত বছর গ্র্যান্ড কমিটিতে আমি দুজন একসাথে ঢুকেছি। আমি বোলান্দির কাছে একটা ছোট্ট প্রশ্ন নিয়ে যাব। বিজয়বাবুর কথা যে ধান্দাবাজি করলে উপরে পৌঁছানো যায়, তাহলে যারা উনি করছেন নানা সবাই উপরে পৌঁছেছেন তারা ধান্দাবাজি করে পৌঁছেছেন, না আমি তো বলিনি রাজনৈতিক ক্ষমতার জোরে পৌঁছেছেন। না সুমন, আমি তো বলিনি, আমি বলেছি যে উনি ধান্দাবাজি করছেন। কি জ্বালা মুশকিল। আমি এক সময় এই নাটকের এরা তৈরি হয়েছিল প্রতিষ্ঠান বিরোধিতা করতে। এটা আইপিটিএ থেকে আইপিটিএর ইয়েটাকে ধরে রেখে এইভাবে তৈরি হয়েছিল। হ্যাঁ, এরা সকলে প্রতিষ্ঠান বিরোধী ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন এই প্রতিষ্ঠান বিরোধিতা দেখতে দেখতে বড় হয়েছি, এবং মঞ্চে যে নাটক হতো তারা পরোয়া করতো না। এরা নিজেরা কাঁধে করে, রুদ্রদা, কেয়াদি এদেরটা ডাইরেক্টলি জানি, তৃপ্তি মিত্র, সৌম্য মিত্রেরটা পড়েছি বইতে, যে কাঁধে করে নিয়ে জিনিসপত্র স্টেজের ওরা গাড়িতে তুলতেন, গাড়িতে তোলবার লোকেরও পয়সা দিতে পারতেন না। তো আজকে এটা দাঁড়িয়েছে একটা রোজগার করার হাতিয়ার হিসেবে। ঠিক আছে, ইটস অলরাইট, 24 ঘন্টার জন্য একজন যদি থিয়েটার করতে আসে, নিশ্চয়ই তার খাওয়া পড়ার দায়িত্ব থিয়েটারকে নিতে হবে, কিন্তু কতটা নিতে হবে? না না, আপনি কি মনে করেন থিয়েটার দিয়ে খাওয়া পড়া চলে? আপনি আজকের মার্কেটে বাঁচেন না, সার্ভাইভ করেন না? থিয়েটার দিয়ে খাওয়া পড়া চলে? 50,000 টাকা একটা শোতে খরচা হয়ে যায় বড় দলগুলোর, আপনি বলছেন তাই দিয়ে চালিয়ে আবার খাওয়া পড়া চলে? তাহলে বললেন আপনার কোনো ধারণা নেই। জন্য আমি এই নাটকটা সাজিয়েছি, এই নাটক সাজালে গ্র্যান্ড কমিটি বহু বছর ধরে গ্র্যান্ড কমিটি তুল্যমূল্য বিচারে 6টা সরকারি কমিটি, নাট্য সজনের সহসভাপতি, এইগুলো ছাড়াটা আপনি কিছু মানে লস হলো না? উনি যদি এগুলো না ছাড়েন তাহলে উনি কি করে সেন্ট্রাল গ্র্যান্ড কমিটিতে, যেখানে অন্য পার্টির সরকার, তা নয় আমি দাঁড়িপাল্লা ফেলতে বলছি যে আপনি তো আমি একটা কথা সেন্ট্রাল রিসোর্স অনেক বেশি। বিজয়বাবু এক সেকেন্ড, আমি একটা কথা দিয়ে শেষ করতে চাই, যে সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান বিরোধিতা নিয়ে এই নাট্য আন্দোলন, এটাকে আন্দোলন বলা হতো, শুরু হয়েছিল আজকে মানে ডিসগ্রেস যে সেটা প্রতিষ্ঠানের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। আজকে বলা হচ্ছে যে চিফ মিনিস্টার, সে চিফ মিনিস্টার হোক, সে প্রাইম মিনিস্টার হোক, হোয়াট এভার,
তার জন্য হয়ে তোমরা এগুলো নাটকগুলো করো, তার স্ক্রিপ্ট কেমন হবে, তার ইয়ে কেমন হবে, এগুলো আপনি না জেনে এই কথাগুলো বলছেন কি করে? আমি তো পার্ট এন্ড পার্সেল ছিলাম, যে ওই সিডি তৈরি করেছিল দেবেশের স্ক্রিপ্ট নিয়ে। হ্যাঁ মনীষ, আপনার কাছে প্রমাণ আছে? আমি সিডি দিয়ে দেব আপনাকে। না সিডি আমি সিডি দিয়ে দেব, কোন দল কোথায় অভিনয় করেছে তার লিস্ট আমি দেব সুমন। আমি আপনাকে বেশি দিতে পারবো, উনি কাজটা করেননি, আমি কাজটা করেছি। হ্যাঁ উনি আপনাকে টোটাল ডেটা দিতে পারবো। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। আমার একটা কথা বলার আছে, নাট্য স্বজনের মধ্যে কেউ যদি তৃণমূলপন্থী, কট্টর তৃণমূলপন্থী রাজনৈতিক ভাবে সম্পৃক্ত হন বা থাকেন, তারা যদি সরকারের পক্ষে বা বিপক্ষে কোনো নাটকে অংশগ্রহণ করেন, যেমন আজকে বিপক্ষের কথাই হলো, পক্ষের আমি শুধু বলছি এখন তৃণমূল, কিন্তু আজকে যেমন বিজেপির একটা দেখলাম, আমার প্রশ্ন আছে সেটা যে তাতে অন্যায় কোথায়? একজনের জন্য পয়সা আছে না, বিপক্ষে সেটা বলছি না, আমি জিজ্ঞেস করছি, আপনি তো বলছেন পক্ষে। আমি বলছি যে ধরুন 450-500 দল আছে, সেই 450-500 দলের মধ্যে বেশ কিছু দল আছে যারা রাজনৈতিক দল, পলিটিক্স অফ ডোল গিভিং। বিজেপি, আমি একটা প্রশ্ন করছি, আমার শেষ প্রশ্ন। আমি তো করিনি সুমন, আমি 50,000 টাকা গ্র্যান্ট নিয়েছি। আমি অনুরোধ করব তোমাদের এই উদ্যোগ থামাও। আমি অনুরোধ করব তৃণমূলের এই উদ্যোগ থামাও। তোমরা যদি মনে করে থাকো সবাই নপুংসক হয়ে গেছে, ভুল করবে, প্লিজ করজোরে অনুরোধ করছি তোমাদের এই অধ্যত্ত থামাও। যেভাবে আমি প্রতিনিয়ত একাডেমিতে গিয়ে গালিগালাজ শুনছি, কারা উৎসাহিত করছে আমি এই মুহূর্তে বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে। আমি বিশ্বাস করি না এর পেছনে বড়রা কেউ আছে, এদের বালখিল্য বলেই আমি ক্ষমা করতে চাই। কিন্তু যদি এই উদ্ধত্ত থেকে কোনো পার্টির থেকে যদি এটা উৎসাহিত গুলো করে, আমি বলছি উদ্ধত্ত থামাও। যে পরিবর্তনের কথা ভেবে এই পরিবর্তন এনেছে, সেই পরিবর্তন থেমে থাকে না, বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথাও থেকে থেমে থাকিনি, থাকবে না, প্রবাহ চলবে, প্রবাহমানতা চলবে। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে মনীষ বাবু সহসভাপতি ছিলেন একটা সংগঠনে, আপনি সদস্য, দুজনে একই সংগঠন নিয়ে কথা বলছেন, নাট্য স্বজন, কারটা বেশি বিশ্বাসযোগ্য? উনি তো পদাধিকারী ছিলেন। আমি বলি উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু নাট্য স্বজনের কোনো কাজে ওনাকে পাওয়া যেত না, উনি শুধু পলিসি মেকার ছিলেন। এটা উনি মুখ খোলার পরে মনে পড়লো। এবং না মুখ আমি বলছি হি ইজ নট সিরিয়াস। সুমন উনি নাটক করেন, আপনাদের আমি বলছি সেটা, আমি সেটাই বলছি, উনি নাটক করেন সুমন, ওনার নাট্য ক্রিয়েশন সম্বন্ধে আমার মধ্যে রিগার্ডস আছে, সম্মান আছে। আমি 20 জন নিয়ে আমাকে বলতে অপেক্ষা করলেন কেন? ওনাকে বিতরণ করলেন না? বিতরণ করবো কেন? ওনাকে পাওয়া যায় না, আপনি সব কাজ করেন, আপনার রেকর্ডস দেখাতে পারি। ওনাকে বারবার প্রশ্ন করেছি যে why are you not getting involved in the execution part? আপনাকে উনি আজকে তো বলতে পারেন, আজকে আমি ব্যাখ্যা করছি, আজকে প্রত্যেকটা মানুষের মধ্যে পাচ্ছি না, আমি বলে দিচ্ছি, প্রত্যেকটা মানুষের মধ্যে ব্যক্তি সত্তার গোষ্ঠী সত্তা থাকে। ওনার মধ্যে ব্যক্তি সত্তা, নিজে এবং নিজের দল এবং তার এজেন্ডা এবং তার স্বার্থ এত স্ট্রং যে উনি গোষ্ঠী সত্তায় কখনো। আমার বিজয়বাবু একেবারে সময় শেষ, আপনাদের আমি শুধু শেষে দর্শকদের একটা কথা বলবো, যে দর্শকরাই বিচার করুন যে ক্রিয়েটিভ মানুষ যারা সরকারের নানা পদে আছে, তাদের মধ্যে ব্যক্তিসত্তা আছে না নেই। আর ব্যক্তিসত্তা এবং চাটুকার সত্তার মধ্যে যে ব্যালেন্স রেখে চলতে হয় এ রাজ্যে, সেটা বোধহয় জহরবাবুদের প্রতি মুহূর্তে বুঝতে হচ্ছে। আমার সময় একেবারে শেষ, আমার পরের একটা ছোট্ট বিরতি নেব। আমার বিরতির পরের বিষয় থাকবে বারবার আক্রান্ত পুলিশ, দলদাস হয়েই কি মর্যাদা হারাচ্ছে বাহিনী। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকবে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র ABP আনন্দে। অনুষ্ঠানের এই পর্ব শুরু করব আমার ছোটবেলায় পড়া ভীষণ প্রিয় একটা উপন্যাস দিয়ে, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মনোজদের অদ্ভুত বাড়ি। মনোজদের সেই বাড়িতে পাঁচিল টপকে হঠাৎ পুলিশ লাফ দিয়েছে, দুমদাম শব্দে পাঁচিলের ওপর থেকে পুলিশ পড়ছে এবং মনোজের বৃদ্ধা ঠাকুমা তিনি তারস্বরে চেঁচাচ্ছেন, ওরে বাড়িতে পুলিশ পড়েছে, পুলিশ পড়েছে, ডাকাত দা, ডাকাত দা।
একদম এই গল্পটা দিয়ে এই অনুষ্ঠান শুরু করছি, তার কারণ ইদানিং এ রাজ্যের পুলিশ একটা নতুন অ্যাসাইনমেন্ট পেয়েছে। সেটা হচ্ছে অভিযুক্তর গলার স্বর যাতে তাদের চেঁচামেচিতে ঢাকা পড়ে যায়, পুলিশ ভ্যানের গা রীতিমতো বাদ্যযন্ত্রের মতো বাজিয়ে তারা তাদের ডিউটি করছেন এবং মুখে বলছেন হারে রে 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 রে, হারে রে 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 রে, একেবারে ডাকাতদের সেই শটটা নিজেদের গলায় তুলে চেষ্টা করছেন যাতে এই আসিফ খান, কুণাল ঘোষ তাদের কণ্ঠস্বর সংবাদ মাধ্যম অবধি না পৌঁছয়। আর এই ধরনের ক্যাডার সুলভ কাজ করতে গিয়ে কোথাও কি ভুলুণ্ঠিত হচ্ছে উর্দির মর্যাদা? আর সেই জন্য কখনো মদ্যপ দম্পতি, কখনো ট্রাফিক রুল ভায়োলেট করা কিছু যুবক, তারা যখন তখন যেখানে সেখানে, এমনকি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কনস্টিটুয়েন্সিতেও পুলিশের গায়ে হাত তোলার সাহস পাচ্ছে। সেই নিয়েই আমাদের বিতর্ক, আমাদের আজকের বিষয়। বারবার আক্রান্ত পুলিশ, দলদাসই কি মর্যাদা হারাচ্ছে বাহিনী? আলোচনার জন্য আমার একদিকে আছেন নজরুল ইসলাম, প্রাক্তন পুলিশ কর্তা, আছেন সুজাত ভদ্র, মানবাধিকার কর্মী, আমার অন্যদিকে রয়েছেন জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, বিশিষ্ট আইনজীবী, এবং শ্রীকুমার মুখোপাধ্যায়, সিপিআই নেতা এবং প্রাক্তন মন্ত্রী। আমরা আলোচনা আসবো, কিন্তু তার আগে যে ঘটনা প্রতিদিন, প্রতি সপ্তাহে আপনাদের সামনে তুলে ধরতে হচ্ছে নিয়মিত, সেটা হচ্ছে সাধারণ নাগরিকদের হাতে পুলিশ আক্রান্ত। পুলিশ শেষ পর্যন্ত সফট টার্গেট হয়ে গেল। দেখুন, কখনো লাইসেন্স চাইলে জুটছে মার, কখনো আবার আইন ভাঙা গাড়ির পথ আটকালে শুনতে হচ্ছে অশ্রাব্য গালিগালাজ। কেউ কেউ বলছেন এটাই এখন এ রাজ্যে পুলিশের হাল। জনগণকে নিরাপত্তা দেওয়া যাদের কাজ, তারাই এখন খুঁজে বেড়াচ্ছে নিরাপদ আশ্রয়। অনেকেই বলছেন এককালে যে উর্দি ছিল সম্মানের প্রতীক, আজ সেই উর্দিধারীদের গায়ে হাত তুলতেও ভয় পায় না সাধারণ মানুষ। পাটুলি থেকে কালীঘাট এমন উদাহরণ ভুরি ভুরি। পুলিশ কর্মীদের অপরাধ, বেপরোয়া গাড়ি চালককে থামিয়েছিলেন তারা। জবাবে মারধর থেকে গালিগালাজ, কিছুই বাদ যায়নি। একেবারে পুলিশ কিয়স্কেই প্রস্রাব। এই ঘটনায় রফি আহমেদ কিদওয়াই রোডের কাছ থেকে 3 অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। এ ছবি দেখে অনেকেই কটাক্ষ করে বলছেন আজকাল পুলিশের কলার ধরতেও বোধহয় ভয় পায় না কেউ। বাঁকুড়ায় গাড়ি নিয়ে নো এন্ট্রি ভেঙে ঢুকতে বাধা দেওয়ায় ডিএসপি ডিএনটিকে মারধরের অভিযোগ ওঠে, প্রহরিত হন এক কনস্টেবলও। রামপুরহাটে বাইক আটকানোয় রাইফেল ছিনিয়ে নিয়ে তার বাঁট দিয়েই মারধর করা হয় কনস্টেবল এবং এনভিএফ কর্মীকে। সিউড়িতে জেলাশাসকের অফিসের সামনে বাইকের নথি দেখতে চেয়েছিলেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ অফিসার। প্রকাশ্য দিবালোকে 3 বাইক আরোহীর হাতে হেনস্থার শিকার হতে হয় তাকে। কসবায় হেলমেটহীন বাইক আরোহীকে আটকানোয় যুবকের মারে হাত ভাঙে সাব ইন্সপেক্টরের। কিন্তু কেন এভাবে বারবার সাধারণ মানুষের হাতে আক্রান্ত হতে হচ্ছে পুলিশকে? কেন হারিয়ে যাচ্ছে পুলিশের প্রতি সম্মান? রাজনৈতিক মহলের একাংশের মতে পুলিশ যদি আইন রক্ষা ছেড়ে অভিযুক্তের মুখ বন্ধ করতে হারে রেড়ে করে আর শাসক দলের লোকজনকে আড়াল করার কাজে লিপ্ত থাকে, তাহলে এর থেকে ভালো আর কি বা হতে পারে? এবিপি আনন্দ। নজরুল সাহেব, কোথাও কি উর্দির মর্যাদা হারিয়েছে পুলিশ, যার ফলে মদ্যপ দম্পতি পার্টি করে রাত্রিবেলা বাড়ি ফিরছে, পুলিশের গায়ে হাত দিচ্ছে, ট্রাফিক রুল ভায়োলেটেড হচ্ছে, ভায়োলেশন যারা করেছে কোথায় তারা নতজানু হয়ে ক্ষমা চাইবে বা ছেড়ে দেওয়ার অনুরোধ করবে, গায়ে হাত দিচ্ছে? কি সমস্যা তাই এই মুহূর্তে? সমস্যা, পুলিশ যদি আইন মেনে নিরপেক্ষভাবে স্বচ্ছতার সঙ্গে কাজ করে তাহলে পুলিশকে সাধারণ লোক সম্মান করবে। 2-1 যারা অপরাধী তাদের আক্রোশ থাকতেও পারে, কিন্তু পুলিশ যদি শাসক দলের নেতাদের কথায় বেআইনি কাজ করে, কেউ শাসক দলের আশ্রয় থাকলে অপরাধ করলেও তার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, এবং শাসক দলের বিরুদ্ধে থাকলে অপরাধ না করলেও যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে পুলিশকে সম্মান করার সাধারণ লোকের কোনো কারণ নেই, যেটা ঘটছে। দুর্ভাগ্যবশত আমাদের এখানে পুলিশ এখনো আইনের পুলিশ নয়, পুলিশ হচ্ছে শাসক দলের নেতাদের পুলিশ। কারণ পুলিশকে প্রমোশন দেয়া, ট্রান্সফার করা, পোস্টিং করা, এগুলো শাসক দলের নেতারাই ঠিক করে। ফলে তাদেরকে খুশি করতে পারলে ভালো থাকে পুলিশের লোকেরা, তাদেরকে খুশি না করতে পারলে সে যতই সৎ লোক হন,
যতই ভালো কাজ জানুন তার প্রমোশনও আটকে যায়, তার ভালো পোস্টিংও হয় না, ফলে খুব কম লোক আছে। হ্যাঁ, কিন্তু অনেকেই তো মেরুদণ্ডের সঙ্গে আপোষ করছেন না। আপনি সারা জীবন করেননি। আমি করিনি। আমাকে দেখুন ডিজি পদে প্রমোশন দেয়া হয়নি, আমাকে কোনো জেলার এসপি করা হয়নি, কোনো রেঞ্জের ডিআইজি করা হয়নি, কোনো জোনের আইজি করা হয়নি, শেষ পর্যন্ত তো ডিজি করা হলো না। আমাকে কলকাতা পুলিশে কোনো ডিভিশনের ডিসি করা হয়নি। সারা জীবন যাকে আমাদের পুলিশের লোকেরা গ্যারেজ পোস্টিং বলা হয়, সেরকম দু একটা পোস্টিং ছাড়া সেরকমভাবে রাখা হয়েছে। যদি পুলিশের সব লোকেরা এরকম করতে রাজি থাকতেন তাহলে শাসক দলের লোকেরা কিছু করতে পারতেন না, কিন্তু পুলিশের সব লোকেরা এরকম নন, কিছু লোক আছেন। অধিকাংশ বাম আমলে অবশ্য একবার আপনি ডিসিডিডি একবার ডিসি হেডকোয়ার্টার হয়েছিলেন। হ্যাঁ, সেটা বুদ্ধদেব ভট্টাচার্য তখন করেছিলেন বলে, অন্য কোনো লোক থাকলে সেটা সম্ভব হতো না। হ্যাঁ, আমি জয়ন্ত বাবুর কাছে আসবো। তার আগে দ্রুত আপনাদের একবার দেখাবো যে ভূমিকার কথা আমি শুরুতেই খানিকটা রসিকতা করে বললাম, হারে রে রে রে, এবং বিস্ময়করভাবে যে যখন কোনো অভিযুক্ত সরকারের বিরুদ্ধে মুখ খুলতে চাইছেন তখন পুলিশ একেবারে পরিকল্পনা করে তার কণ্ঠস্বর ঢেকে দেওয়ার চেষ্টা করছে, অথচ যখন ঠিক হচ্ছে হয়তো ভেতরে যে এই অভিযুক্ত, আপনাদের মনে থাকবে সুদীপ্ত সেন তখন সিটের গ্রেফতার করেছে, সিটের তদন্ত চলছে, তখন এসে বললেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি তিনি কেনেননি। বিশ্বাস করুন সেই ছবি আপনাদের সামনে রাখছি, যে পুলিশ সবসময় কণ্ঠ রোধের চেষ্টা করছে, তারা হারে রেড়ে করে চেঁচাচ্ছে, তারা কত সহজে জায়গা করে দিয়ে এমনকি টিভি ক্যামেরা যাতে যথার্থ ফ্রেমে বাইট পায় সেই বন্দোবস্ত করে দিচ্ছে, একেবারে মুখে আঙুল চেপে কোথাও যেন পিন পতনের শব্দ না হয়, এতটাই ব্যবস্থাপনা নিখুঁত। দেখুন, বর্গির গলায় হারে রেড়ে, সারা শব্দ নেই কেন, চল বকশিস পাবি। পুলিশের গলায় হারে রেড়ে। কাল যা ছিল বর্গির ডাক, আজ তাই পুলিশের হাত। এককালে যে রব তুলে হানা দিত বাংলার ডাকাতেরা, এখন সেই রব তুলেই অভিযুক্তর মুখ বন্ধের চেষ্টায় বাংলার পুলিশ। অনেকেই কটাক্ষ করে বলছেন এ বাংলায় এটাই বোধহয় দেখতে বাকি ছিল। পুলিশের মুখে বর্গি হাঁক শুনে অনেকে ফিরে যাচ্ছেন সাদা কালো দিনগুলিতে। ডাক সাইডে জমিদার, হারে রেড়ে করে ছুটে আসা ডাকাতের দল, সেসব কি আর ভোলা যায়? তবে এখানে রয়েছে নয়া আশঙ্কাও। ইতিহাসের পাতা উল্টালেই স্পষ্ট, অন্ধকারে হানা দেওয়া ডাকাত দলই হোক বা আরব সাগরের পার থেকে আসা মারাঠা সেনা, বাঙালি কিন্তু সবাইকেই বর্গি বলে চেনে। আশঙ্কিত কণ্ঠে তাই অনেকেই বলছেন এই হারে রেড়ে শুনে আবার পুলিশকেও মানুষ বর্গি ভেবে বসবে না তো? কেউ কেউ অবশ্য বলছেন তেমনটা হওয়ার কোনো আশঙ্কা নেই, কারণ শাসক দল কিংবা মুখ্যমন্ত্রী অস্বস্তিতে পড়েন এমন কোনো মন্তব্য করলে তখনই শুধু কুণাল ঘোষ বা আসিফ খানেদের মুখ বন্ধ করতে হারে রেড়ে করতে দেখা যায় পুলিশকে। মাঝে মধ্যে মুখ বন্ধের কৌশলে বৈচিত্র্য আনার চেষ্টাও করে পুলিশ। হারে রেডের সঙ্গে তখন যুক্ত হয় গাড়ি পেটানো। তাতেও কাজ না হলে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় আদালতের মধ্যে, জোর করে প্রেজেন্ট ভ্যানে ঢোকানোর আপ্রাণ চেষ্টা চলে। তাতে যদি অসুস্থ অভিযুক্ত পড়েও যান, কার কি মুক্ত বন্ধ হলো? কোটি কোটি টাকার কেলেঙ্কারিতে সরকার, শাসক দল কিংবা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কেউ মুখ খুললেই পুলিশের হল্লা পার্টির এই চেহারা দেখা গেলেও সুদীপ্ত সেন যখন মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে বলেন তিনি তাঁর আঁকা ছবি কেনেননি, তখন কিন্তু এই পুলিশই তাকে ধীরে সুস্থে সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য পেশের সুযোগ করে দেয়। ছবি কোনো টাকায় কেনা হয়নি। ছবিটা কি কে কিনলো? কেউ আমি জানি না ছবি কি কিনেছে। আর আপনার আপনি কেনেননি ওই ছবি? আপনি কেনেননি? না, আমি কিনি। তখন পুলিশের মুখে আঙুল, আর কেউ সরকারের বিপক্ষে বললেই এবিপি আনন্দ। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে।
জয়ন্তবাবু, আইন কি বলছে? পুলিশের কি এটা করার কথা? মানে আমি বলছি যে অভিযুক্ত হলে তার কি বাক স্বাধীনতা থাকে না? মানে কাস্টোডিয়াল সেফটিটাই তো একমাত্র দেখার কথা। সেখানে এই প্রায় ভাঁড়ের মতো এবং শেক্সপিয়ারের বিদূষকও নয়, একেবারে জোকারের মতো পুলিশের এই আচরণ কেন? আজকে একটি পত্রিকাতে দেখলাম 8ই আগস্ট থেকে গতকাল পর্যন্ত 16টা পুলিশকে আক্রমণের ঘটনা ঘটেছে পশ্চিমবাংলায়। মনীষ মিত্র ভয় পাচ্ছেন, মুখ খোলায় তাকে থানায় বসে হেনস্থা করা হতে পারে। সুমন মুখোপাধ্যায় মিথ্যে মামলায় ফাঁসানো হতে পারে। সুমন মুখোপাধ্যায়কে একইভাবে হেনস্থা করা হয়েছে। সরকারি যে রাজনৈতিক দল রয়েছে তাদের যদি সদস্য হয় তাহলে পুলিশ জামিনযোগ্য লঘু ধারা দেয়, আর যদি বিপরীত হয় তাহলে তাদের জন্য অজামিনযোগ্য কড়া ধারা হয়। যদি সরকারের সদস্য পদের কোনো অভিযুক্ত হন তাহলে কোনো মন্ত্রী দাঁড়িয়ে যেতে পারেন তাদের হয়ে, এবং সেক্ষেত্রে সিডিতে অবধি মানে পাবলিক প্রসিকিউটর এসে বলবেন কিছু পাওয়া যায়নি। এগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আপনি যেটা দেখালেন যে এখন হচ্ছে পুলিশ হচ্ছে সরকারের থাকা একটি দলের হল্লা পার্টি, কোথাও গাড়ি পেটাচ্ছে, কোথাও হারে করছে, কোথাও আবার উলু দিচ্ছে। এটা কি পুলিশের কাজ? আমরা দেখলাম যে আলিপুর থানায় পুলিশ ফাইল মাথায় নিয়ে বসে আছেন। আপনারা ফুটেজে দেখালেন অপরাধী কারা, পুলিশ তাদের ধরতে সাহস পেল না। আমার যেটা ধারণা যে পুলিশ এখন শুধু রাজনৈতিক নেতাদের নয়, ছোট বড় নেতাদের বা ছোট বড় পাড়ার মাস্তানদের দলদাসে পরিণত হয়েছে বা তাদের মুখপাত্রে পরিণত হয়েছে। আপনাকে বলি, আলিপুরের ঘটনা আপনি বলছেন একজন মাত্র তাকে গ্রেফতার করা হলো, একটি গ্রেফতার অতদিন পরে, তার জন্য নাকি ডিসি সাউথকে সরে যেতে হবে এরমও শোনা গেল এই অপরাধে। এবং তাকে যেদিন জামিন দেওয়া হলো লঘু ধারায়, সেদিন হাইকোর্টে যে কোর্টে বিচার হচ্ছিল, মূল যিনি অভিযুক্ত বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এটা হচ্ছে দুর্ভাগ্য চোখের সামনে। কিছুদিন আগে, তবে আমার মনে আছে যে সরকার গঠিত হবার পরে শীর্ষস্থানীয় ব্যক্তির ভাইপো তিনি প্রথম সার্জেন্টকে একটি চড় মারেন এবং সেই ছিল শুভ সূচনা। তারপরে পুলিশ মারা গেছে, পুলিশকে মারা হয়েছে, পুলিশ বোমার আঘাতে আহত হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি না সেই ঘটনাগুলি সঠিক তদন্ত হয়েছে কিনা। প্রথম কথা হলো পুলিশকে এখন তদন্ত করতে হয় না। বেশিরভাগ ক্ষেত্রে আমরা আইনজীবীরা মহামান্য কলকাতা হাইকোর্টে গিয়ে বলি, বাবা পুলিশকে দিয়ে হবে না, হয় সিবিআই দাও নয় সিআইডি দাও, পুলিশে তদন্ত করার দরকার হয় না। আমি কিছুদিন আগে হলদিয়া যাচ্ছিলাম, সেদিনই পশ্চিমবাংলার শীর্ষস্থানীয় মানুষটি তিনিও যাচ্ছিলেন ওই রকম কোনো একটা জায়গায়। আমি বিশ্বাস করবেন না 20 ফুট পর পর একজন করে পুলিশ কর্মচারীকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। এটা কি পুলিশের কাজ? কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কল্যাণীজ নেচার পিওর প্রেজেন্টস ঘন্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। পুলিশ কোথাও হল্লা করবে, কোথাও উলু দেবে, কোথাও গাড়ি পেটাবে, আর কোথাও দাঁড়িয়ে দাঁড়িয়ে শীর্ষস্থানীয় মানুষটি যাওয়ার রাস্তা করে দেবে। এটা কি পুলিশের কাজ? আপনি তো বলছেন রাস্তায়। আপনি জানেন নবান্নতে যেদিন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র সাংবাদিক সম্মেলন করবেন বলে ঠিক করলেন, সেখানে 5 হাত দূরে দূরে পুলিশ কর্মীরা দাঁড়িয়েছিলেন তার আসার পথে প্রেস কর্নারের পোডিয়াম অবধি। কিছুদিন আগে একটি দৃশ্যের কথা মনে পড়ছে, আপনাদের চ্যানেলে আমরা দেখেছিলাম যে পার্ক স্ট্রিট কাণ্ডের পরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একটি মঞ্চে ছিলেন এবং পেছনে ছিলেন তৎকালীন ডিজি। তিনি মুখ ফিরিয়ে বললেন ওই ঘটনাটি নিয়ে কিছু পাওয়া গেছে, সঙ্গে সঙ্গে ওই ডিজি তিনি এক পা এগিয়ে এসে বললেন না কিছু পাওয়া যায়নি। আমরা প্রতিবাদ করে বলেছিলাম যে যখন একটা ঘটনা ঘটে তখন ইনভেস্টিগেশনটা করবে ইনভেস্টিগেটিং এজেন্সি, এবং তার আইও ছাড়া কেস ডায়েরিতে কি আছে কেউ জানবে না। সেখানে মেয়েটির মেডিকেল এভিডেন্সে কিছু পাওয়া যায়নি, এটা পাবলিকলি কি করে বলেন? হয়তো বলেছিলেন বলেই, হয়তো ওই রকম তোষামোদ করেছিলেন বলেই আজকে তিনি মানবাধিকার কমিশনের সদস্য হতে পেরেছেন, না হলে কিন্তু হওয়া যায় না। সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে যে নির্লজ্জ তোষামোদ না করলে পুলিশ কিন্তু সঠিক পোস্টিং পাবে না বা তাদের সরে যেতে হবে। না হলে যে দৃশ্য আপনারা বারবার দেখাচ্ছেন, আলিপুর থানায় ফাইল মাথায় নিয়ে বসে আছে, আপনি বলুন তো এই দৃশ্য দেখবার পরে কোথাও পুলিশকে মনে হয় এটা ডিসিপ্লিন ফোর্স? তবে সুমন আমি ভয় পাচ্ছি যে পুলিশ কিন্তু সত্যি সত্যি ডিসিপ্লিন ফোর্স, তার আইপিএস অফিসাররা থেকে শুরু করে একেবারে নিম্ন স্তরের মানুষ পর্যন্ত। তো যদি পুলিশ এইভাবে নির্যাতিত হতে থাকে, তাদের এভাবে পেটানো হতে থাকে, তারপর তাদের কোনো অপরাধীদের কোনো সাজা না হয়, তাহলে আমার ভয় আছে পুলিশ একদিন হয়তো বিদ্রোহ করবে এবং অস্ত্র ফেলে বলবে
যে যদি আমাদের গায়ে যারা হাত দিল তাদের এক্ষুনি গ্রেফতার না করা হয়, আমরা ফোর্স ছাড়লাম, আমরা অস্ত্র ছাড়লাম, সেদিন কিন্তু পশ্চিমবাংলার জন্য ভয়াবহ দিন আসবে। আমি বাকি অতিথিদের কাছে যাবো, তার আগে বলবো জয়ন্তবাবুর কথা রেজ ধরে যে কিছু মানুষ এই সিস্টেমের মতো নজরুল ইসলামের মতোই ছিলেন, এবং আমরা বিশ্বাস করার চেষ্টা করি যে এই সিস্টেমের মধ্যেও সংখ্যাগরিষ্ঠ মানুষ তেমনটাই রয়ে গেছেন, নয়তো সিস্টেমটা চলছে কি করে, যারা কিন্তু নিজেদের কাজটা নিরপেক্ষভাবে করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাদের মাসুল দিতে হয়েছে। কি মাসুল মনে করিয়ে দেব। সত্যি কি মেরুদণ্ড বলতে পুলিশের আর কিছুই অবশিষ্ট নেই? পুলিশের একাংশ অবশ্য বলছেন পুলিশ জানে কিভাবে কাজ করতে হয়, কিন্তু নিরপেক্ষভাবে কাজ করতে গেলেই যেভাবে পুরস্কারের বদলে শাস্তির খাঁড়া নেমে আসে, তাতে আর কেউ সে পথে হাঁটতে চান না। পার্ক স্ট্রিট কাণ্ডে মুখ্যমন্ত্রীর সাজানো ঘটনার তত্ত্বের উল্টো পথে হেঁটে সত্যান্বেষণ চালিয়ে তৎকালীন যুগ্ম কমিশনার ক্রাইম দময়ন্তী সেন প্রমাণ করে দিয়েছিলেন ধর্ষণের অভিযোগ সত্য। এরপরই বদলি করা হয় তাকে। মনোজ ভার্মা মাওবাদী দমনে গঠিত সিআইএফ এর ডিআইজি থাকাকালীনই নিরাপত্তা বাহিনীর অভিযানে কৃষ্ণজির মৃত্যু হয়, কিন্তু তারপরও অজানা কারণে ফের বদলি করা হয় তাকে। সূত্রের খবর, দাপুটে আইপিএস মনোজ নাকি মেদিনীপুরের তৃণমূল নেতৃত্বকে গুরুত্ব দিচ্ছিলেন না, তাই সরতে হয় তাকে। শিলিগুড়ির পুলিশ কমিশনার থাকাকালীন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের আর্থিক কেলেঙ্কারির তদন্তে নেমে দোষীদের চিহ্নিত করার কাজ শুরু করেছিলেন কালিয়াপ্পন জয়রামন। এসজেডি এর প্রাক্তন সিইও গোদালা কিরণ কুমারকে গ্রেফতারও করেন তিনি। তারপরই শাসকের রোষে পড়ে রাতারাতি কম্পালসারি ওয়েটিংয়ে পাঠিয়ে দেওয়া হয় সৎ, দক্ষ এবং কড়া অফিসার হিসেবে পরিচিত এই আইপিএসকে। 28 ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের দিন এবিপি আনন্দর সাংবাদিককে প্রকাশ্যে মারধর করা হয়। ঘটনায় নাম জড়ায় তৃণমূল কর্মীদের, কিন্তু অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। ঘটনায় নাম জড়ায় এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে পরিচিত কলকাতা পুলিশের কনস্টেবল তারক দাসেরও। ঘটনার পর ডিসি বন্দরকে এ ব্যাপারে রিপোর্ট দেন তৎকালীন ডিসি যাদবপুর বিশ্বরূপ ঘোষ। সেই রিপোর্টের ভিত্তিতে সাসপেন্ড করা হয় তারক দাসকে, তারপরই সরতে হয় আইপিএস বিশ্বরূপ ঘোষকে। বীরভূমের লোবা গ্রামে তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে মাটি কাটার যন্ত্র উদ্ধার করতে যায় পুলিশ, কিন্তু পরে পুলিশ সুপারকেই সরিয়ে দেন মুখ্যমন্ত্রী, এমনকি দলীয় মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয় ওসিকেও। বাঁকুড়ার পুলিশ সুপার পদ থেকে প্রণব কুমারকে সরিয়ে দেওয়া নিয়েও পুলিশ মহলেরই একাংশে তৈরি হয়েছিল গুঞ্জন। বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় রাজনীতির রং না দেখে কঠোর হাতে কাজ করছিলেন প্রণব কুমার, রেয়াত করেননি ক্ষমতায় থাকা তৃণমূলকেও। এতেই নাকি ক্ষুব্ধ ছিল স্থানীয় তৃণমূল নেতৃত্ব, সরতে হয় তাকেও। এইসব ঘটনার উদাহরণ টেনে পুলিশের একাংশের বক্তব্য, বর্তমানে আইন কানুন প্রশাসন যুক্তি তর্ক সব তুচ্ছ, আসল হলো রাজনৈতিক প্রভু কি চাইছেন, তার মর্জি সব। তার হাত মাথায় থাকায় খুন ধর্ষণের হুমকি দিয়েও অনুব্রত, তাপস পাল, মনিরুলরা বহাল তবিয়তে ঘুরে বেড়াতে পারেন। নিয়ম পালন করায় আমলার কপালে কম্পালসারি ওয়েটিং জোটে। তার প্রতি আনুগত্য দেখিয়ে সিনেমা প্রযোজক রাতারাতি বিদ্যুৎজনের তকমা পেয়ে সরকারি অনুষ্ঠানে বিচারপতির আসনে বসতে পারেন। তাহলে আর তার মর্জি উপেক্ষা করে নিরপেক্ষ হওয়ার মতো মেরুদণ্ড কজনই বা জোগাড় করতে পারে? প্রশ্ন উর্দিধারীদেরই একাংশের। এবিপি আনন্দ। আমি সুয়াতদার কাছে যাব। সুয়াতদা, মানবাধিকার কি যারা অভিযুক্ত, অপরাধী প্রমাণও হয়নি, তাদের নেই? তাদের বাকস্বাধীনতা বলে কিছু নেই? পুলিশ হেফাজতে বাকস্বাধীনতা রুদ্ধ করার ক্ষমতা আছে পুলিশের? নিশ্চয়ই না। যখন আপনারা দেখাচ্ছেন যে যদি এরকম হতো যে সকলের ক্ষেত্রেই পুলিশ আটকাচ্ছে, আদালতের নির্দেশ আছে যে অভিযুক্ত সাংবাদিকদের কাছে কোনো বিবৃতি ওঠার সময়, নামার সময়, কোর্টে যাওয়ার সময় দিতে পারবে না, তাহলে মানে পাওয়া যেত। এরকম কোনো নির্দেশ শুনিনি আমরা। দুই হচ্ছে যে পুলিশের কাস্টডি থাকা মানে কেয়ারে থাকা। কাস্টডি শব্দই তাই, ক্যালকাটা পুলিশ রেগুলেশন থেকে সর্বত্রই আছে। সে খালি নিয়ে যাবে। আমি যদি কোনো ভার্সন দিই এবং সেটা বারণ করার যদি স্পেসিফিক অর্ডার কোর্টে না থাকে, তাহলে পুলিশের ইন্টারফেয়ার করার উচিত নয়। সাধারণভাবে এটা আমাদের চলের মধ্যে পড়ে। আমরা ভ্যানে দাঁড়িয়েও বহু বন্দি, ভ্যানের মধ্যে থেকেও দাঁড়িয়ে আমরা বহু সময় কথা বলেছি, কথা আদান প্রদান হয়েছে, ফলে সেইটা গ্রাহ্য এবং এটাতে বাধা কখনো দেয়া হয়নি। আমরাও আমাদের সাংবাদিকতার অভিজ্ঞতায় পিটার ব্লিচ বলুন, রশিদ খান বলুন, সবার সঙ্গে আপনারা করেছেন সেটা। এবং পুলিশ যে স্লোগানটা দেয় আপনার সাথে আপনার পাশে, এটা উল্টো। স্লোগানটা পুরো একটা হোক্স এবং লোককে বিভ্রান্তিকর। আমি খালি বিনয়ের সঙ্গে বলবো সুমন, যে পুলিশ দলদাসের এই প্রক্রিয়াটা বহুদিন, এবং এই রাজ্যে শুধু নয়, ভারতবর্ষের মতো দেশগুলোতে
পুলিশ মূলত আইন রক্ষক হলেও দলদাস হিসাবেই কাজ করে। 1977-78 সালে জাতীয় পুলিশ কমিশনের রিপোর্ট যদি আপনারা পড়েন, তাতে পুলিশের অধিকাংশ কর্তা ব্যক্তিরা ছিলেন। তাতেও বলা আছে পুলিশের সাথে পলিটিক্সের একটা ডিলিং করতে হবে। বামফ্রন্টের আমলে আমরা স্বাক্ষর দিয়েছিলাম 95-96 সালে, কিন্তু শ্রীকুমার বাবুরা সেটা চেপে রেখেছিলেন, কোনোদিন প্রকাশ করেননি। তাতেও ছিল 70% কেসেস পুলিশ পলিটিক্যাল পার্টি যে পাওয়ারে আছে তার কথা মতো চলে। 95 থেকে 14 কোনো চেঞ্জ হয়নি, বরং অধোগতি হয়েছে। পরিবর্তনটা আমরা একটা পরিবর্তনের একটা পক্ষে ছিলাম, কথা অস্বীকার করে লাভ নেই। পরিবর্তনটা এত অধোগতি এবং রেট্রোগ্রেসিভ হবে, এইটা আমাদের ইতিহাসের নতুন শিক্ষা, অভিনবত্ব শিক্ষা। পুলিশের কিন্তু পুলিশের মর্যাদা আপনি যেটা বলছেন, আমার মতে পুলিশকে আমরা ভয় পেতাম চিরকাল, ছোটবেলা থেকে। মা না খেলে লালটু পিয়ারা পুলিশের ভয় দেখাতো, এবং আমরা পুলিশ ছুঁড়ে 32 ঘা, বাঘে ছুঁড়ে 18 ঘা, এটা আমাদের প্রবাদের মধ্যে, সংস্কৃতির মধ্যে আছে। পুলিশ খুব অত্যাচারী আমার মতে। লোয়ার লেভেলে, রেসিডুয়াল লেভেলে গরিব মানুষের ডায়েরি না নেওয়া থেকে শুরু করে, গালিগালাজ থেকে শুরু করে, হেফাজতে পেটানো থেকে শুরু করে একটা। কিন্তু যদি আইনটা মেনে চলতো এবং যদি বলতো শাসক দলের যদি টপও তোমাকে বলে ওকে করবো না, তাহলে তোমার সাবঅর্ডিনেশনের ওয়েটিং, কম্পালসারি ওয়েটিংও পাঠাবো না, তোমাকে পুরস্কৃত করা হবে, ওই শাসক দলকে শাস্তি দেওয়া হবে এবং তাকে ফোর্স করা হবে রেজিগনেশন দেওয়ার জন্য ফর মিসইউজ অফ দ্য পাওয়ার। আমি অথরিটিতে বসে যদি আমি সংবিধানে শপথ নিয়ে বলেছি, আমি ফিয়ারও করব না, আমি কাউকে ফেভার করব না। মানে ফ্রেমওয়ার্কটা, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কটা তো আইনের, সেটার বাইরে পুলিশ গিয়ে এই দলের সেবা করতে 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 কোথায় গিয়ে দাঁড়িয়েছে। একেবারে সেটাই, একেবারে আমার মতে শ্রমিকের স্তরে, দাস শ্রমিকের স্তরে প্রায় চলে গেছে। নিজেদের যেটা নজরুল বাবু তার জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন, যেটা সাফারিং থেকে বুঝেছেন, যেহেতু একটু অন্য সুরে কথা বলেছেন, গো বাই দ্য ল বলেছেন, রুল বুক ফলো করো বলেছেন, সঙ্গে সঙ্গে তিনি বিরাগ ভাজন হয়েছেন। এটা পুলিশ কমিশনের রিপোর্টগুলো পড়ুন। যখনই কেউ সৎ হয়ে গো বাই দ্য ল, আমি আইনের বাইরে যাবো না, আপনি আমাকে এটা করতে দিতে পারবেন না, নমস্কার, আমি এটা করতে পারবো না, অপরাধ করেছে এফআইআর ধরবো, এনআরএসে হত্যা হয়েছে আমি ধরবো, আপনারা আমাকে বাধা দেবেন না, ঠিক করবো না। আর 2, পাবলিক সার্ভেন্টকে মানলে স্পেসিফিক লটে আছে। কিন্তু আরেকটা জিনিস বলুন, যেখানে পুলিশ আক্রান্ত, আমি বলছি নিজেদের সহকর্মীরা, একই উর্দিধারীরা একটা ডিসিপ্লিন ফোর্সের আহত হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, অভিযুক্তদের ধরা যাচ্ছে না। এক্স্যাক্টলি, এইটাই হচ্ছে অভিযুক্তদের ধরলে যিনি ধরবেন তার বিপদ ঘটবে। যদি না চান তাহলে ধরা যাবে না। আমি এটা কারণ তার প্রমোশনে অসুবিধা হবে। আপনি লটে আছে, উনি জানেন ভালো। আমাদের আইনে বহুবার আমরা পুলিশের সঙ্গে হাতাহাতি হচ্ছে মিছিলে। পুলিশ একটা কেস দেয়, পাবলিক সার্ভেন্টকে তার কর্তব্য করতে বাধা দেওয়া হয়েছে। আর পাবলিক সার্ভেন্টের গায়ে হাত দেওয়া, উদ্দীপনা একটা আলাদা পাওয়ার আছে, অথরিটি। আমি মানি না মানি, এটাকে মানতে হবে। উর্দি হচ্ছে রাষ্ট্র, তার একটা অথরিটি, লিগ্যাল অথরিটি, সোশ্যাল কন্ট্যাক্টের ফলে আমাদের মানতে হয়। সেই অথরিটিকেই যখন যারা ভাঙছে, তখন আমি দেখতে পাচ্ছি ভাঙছে, মানছে না। আমি একটা যুদ্ধে আছি, মাওবাদীরা ওদের সাথে যুদ্ধ করছে, আলাদা প্রশ্ন। এই যে কনফ্লিক্ট জোন, আমি নর্মাল পিসে আমি পেটাচ্ছি আর আমি ফাইল নিয়ে লুকোচ্ছি এবং আমাকে ধরা যাচ্ছে না, এটার মানে বলা হচ্ছে যে আইনের শাসনের মৃত্যু ঘটেছে। একদম। নজরুল সাহেব, আপনাকে বলি যে এই আলিপুরের ঘটনা, এরকম বহু ঘটনা নিশ্চয়ই হচ্ছে, এটা ক্যামেরায় রেকর্ডেড, তা সত্ত্বেও অভিযুক্তরা ধরা পড়লো না, একজনকে নামমাত্র গ্রেফতার করে ছেড়ে দেওয়া হলো। ক্ষমতা আর নৈতিক ক্ষমতা একটা ব্যাপার আছে। আমি যখন কোনো পদ দখল করে আছি, তখন আমার আইনত কিছু করার ক্ষমতা আছে, ঠিক, কিন্তু আমি যদি সৎভাবে কাজ করি, নিরপেক্ষভাবে কাজ করি, তাহলে আমার নৈতিক ক্ষমতাও থাকে। আমাদের যে পুলিশে এখন যারা কাজ করছে, তাদের অধিকাংশের কোনো নৈতিক ক্ষমতা নেই। তারা যেহেতু অনৈতিক কাজ করছেন, তারা যে একটা কাজ করবেন তার পদের, সেখানে তার নৈতিক সমর্থন, তার নিজেরও সমর্থন নেই, অন্য লোকদের তো একদম নেই, যার জন্য সে খুবই কম শক্তিশালী। কিন্তু ধরুন জাস্টিসটা তো আসছে না। এনআরএসে একজন মানুষ খুন হলেন, পিটিয়ে মারা হলো, আজ অব্দি একটা গ্রেফতার নেই। না, সেটা গ্রেফতার করা হবে যদি শাসক দলের লোকেরা সেটা চান, তাহলে গ্রেফতার করা। এক্স্যাক্টলি। তবে আপনারা যে নিয়ে আসার পথে যে আইন, আমাদের দেশে সংবিধান আছে, সংবিধানে মত প্রকাশের স্বাধীনতা আছে, তো যিনি বন্দী হয়েছেন সেই কোড যতটুকু আরোপ করবেন বিধিনিষেধ, তার বাইরে তার মত প্রকাশ করতে পারেন।
আর সে অনুসারে আমাদের যে সিআরপিসি আছে, সিআরপিসির 55A-তে যেটুকু বলা আছে, যার কাস্টডিতে আছে তিনি তার স্বাস্থ্য এবং নিরাপত্তা দেখবেন। আর যে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল আছে, পুলিশ রেগুলেশন অফ কলকাতা আছে, আমি পুলিশ রেগুলেশন বেঙ্গলটা আমার কাছে আছে, 331 ধারাতে যেটা বলছেন যে এই আইনটা কি, নো পারসন সো অ্যারেস্টেড শ্যাল বি সাবজেক্টেড টু মোর রেস্ট্রেন্ট দ্যান ইজ নেসেসারি টু প্রিভেন্ট হিজ এসকেপ। পালিয়ে যাতে না পারে সেইটা শুধুমাত্র সেইটা, তার জন্য যতটুকু বল প্রয়োগ দরকার ততটুকুই করতে পারবেন। কিন্তু উনি যে কথা বলছেন সেইটা বন্ধ করার জন্য বল প্রয়োগ করছেন, এরকম ক্ষমতা আইনে তাকে দেওয়া হয়নি। সম্পূর্ণ একটা অ্যাড করে দিই ওনার সাথে। সুপ্রিম কোর্টের রায় হয়েছে বন্দীরা সাথে অবন্দী আমি আপনি তফাৎ কি বলছে, ফান্ডামেন্টাল রাইটসে একটাই তফাৎ, ফ্রিডম অফ মুভমেন্ট, সেইটা কাটেল একদম। বাকি অধিকারগুলো সমস্ত শেষে থাকছে মনুষ্যতর নয়। এবং আজ অব্দি এরা কেউ, এই আসিফ খান, এই কুনাল বাবু, এরা কেউ অপরাধ প্রমাণিত হয়নি। যতক্ষণ আইনের চোখে অপরাধ প্রমাণিত না হচ্ছে তারা নিজেরাই তো বলছেন যে যাদের ডাকা হচ্ছে মন্ত্রী শান্ত্রী তাদের অপরাধ, মানে আমি বলছি শাসক দলই তাই বলছে। না, আমি যে নিয়মটার কথা বলছি এটা কনভিক্টেড হলেও এটা প্রযোজ্য। আচ্ছা, আরো যোদ্ধা কনভিক্টেড হলেও মানে দোষী প্রমাণিত হলেও প্রযোজ্য, একেবারে কোনো সুতরাং কোনো সংশয়ের জায়গায় নেই যে আইনত এই হারের এরে ধ্বনি দেয়া পুলিশ সম্পূর্ণ বেআইনি কাজ করছেন, যারা হারের এরে বলছেন বা জয়ন্তবাবু যেরকম বলছেন উলু দিচ্ছেন। আমি সিকুমারদার কাছে আসবো। সিকুমারদা, এখানে তথাগত রায় নেই, থাকলে বলতেন যে এই পুলিশকে দলদাসে পরিণত করার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় আলিমুদ্দিন স্ট্রিটের সব থেকে উজ্জ্বল ছাত্রী। তার কারণ এই যে ট্রেন, যে থানা চলবে লোকাল কমিটি জোনাল কমিটি সেক্রেটারির কথায়, আর আপনার এসপি চলবে ডিস্ট্রিক্ট কমিটি সেক্রেটারির কথায়, এই ট্রেন বাম আমলে আলিমুদ্দিনেই শুরু হয়, আলিমুদ্দিনের নির্দেশে। আমি ওই জায়গাতে ঠিক এটা তথাগত বাবু বললে এইভাবেই এক্স্যাক্টলি তুমি খুব ভালো কোট করেছো, না থেকেও তিনি উপস্থিত আছেন আর কি আমাদের সাথে। আমার কিন্তু একটু ভিন্ন এতে আমি একটু শুরু করতে চাইছি। এক নম্বর হচ্ছে যে পুলিশের স্ট্রাকচারটাকেই প্র্যাকটিক্যাল ডাইলুটেড করে ফেলা হচ্ছে, এবং তার ফলে পুলিশের মধ্যে যারা থাকতে চাইছেন তারা খুব ইনসিকিউর হয়ে যাচ্ছেন। যেমন ধরো সুচিত্রা মাহাতোর পেছনে পেছনে যারা দৌড়াচ্ছিল, হঠাৎ করে তুমি তাকে পুলিশের যে স্ট্রাকচার তার মধ্যে চাকরি দিয়ে দিলে। আজকে সুচিত্রা মাহাতো যে জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের 148টি ডিটেক্টেড মৃতদেহ এবং অন্তত 15 থেকে 20 জন যারা আমার কাছেও এসেছিল তাদের ডিটেক্ট করা যায়নি, একতাল মাংস পাওয়া গেছিল কিন্তু ওটা ওর বলে জেনেটিক্যালিও ধরা যায়নি, সে মানুষগুলো এখনো ঘোরে। কিন্তু তো সুচিত্রা মাহাতো তার মধ্যে একজন, তার মধ্যে রেসপন্সিবল পার্সন, সে পুলিশ তার পেছনে ঘুরতো। এখন পুলিশকে তার পেছনে ঘুরতে হচ্ছে, কারণ পুলিশ সে যা বলছে পুলিশ সেটা যদি না করে তাহলে পুলিশের প্রবলেম, তাহলে প্রবলেমটা অন্য জায়গাতে। যে দল চালাবে তার স্ট্রাকচারটাকে বুঝে নিতে হবে। কারা রয়েছে? উষারানী মণ্ডল, দীপালি সাহা, অসীমা পাত্র, তাপস পাল, অনুব্রত মণ্ডল, মনিরুল ইসলাম, উজ্জ্বল জ্যোতিষ্ক, যাদের মধ্যে একজন অনুব্রত বাদ দিয়ে তাহলে বাকি সবাই হয় এমএলএ অথবা এমপি রয়েছে। আর এরা সবাই মিলে তৈরি করলেন কি একটা নতুন স্ট্রাকচার করে ফেললেন সিভিক পুলিশ, এবং তার 1,60,000 লোককে নিয়ে ফেলা হলো। পুলিশ যে মূল স্ট্রাকচার তারা কিভাবে চলবে এদের কথাই চলছে। আমি একাধিক জায়গা বলছি, একজন সিভিক পুলিশ যে তৃণমূলের নিজের তৈরি করা তো বাহিনী, ওটা একদম সেই ক্রিমিনাল বাহিনী ওসিকে ডিকটেট করছে, এটাই হতে হবে। না না, কিন্তু সিভিক পুলিশরা তারাও নিজেদের দাবি দাওয়া পূরণ হচ্ছে না, তারাও সেটা মুশকিল, ওইটাই তো মুশকিল। আমি বলি যে একটা সময়ে যারা দল থেকে লোকলা চাকরি পেল তারা তো বুঝলো যে আমি দলের লোক এবং আমি চাকরি পেয়েছি, পরে যখন রিয়েলাইজ করবে ওটা চাকরি না তখন কি দাঁড়াবে। কিন্তু পুলিশ স্ট্রাকচারে কি বুঝছে যে ও পুলিশের থেকে বেশি, কারণ ও দলের লোক, এইটাই তো চেহারা। এই স্ট্রাকচারটা তো ছিল না। ফলে বামফ্রন্টের তথাগত বাবু কি বললেন, এটা তো বাস্তব সত্য। সাংঘাতিক কথা বলেছেন, একদম বেসিক্যালি ওনার অ্যাক্টিভিটি এবং সব ব্যাপারে আমার কাছে মনে হয় নজরুল সাহেব একজন সত্যিকারের ভালো অফিসার,
তো ন্যাচারালি উনি যদি বলেন যে আমাদের সময় তার কিছু সমস্যা হয়েছে, তাহলে আমার খারাপই লাগবে। না না, এটা পশ্চিমবঙ্গের বলি একদম ব্যক্তিগত ভাবে বললাম, 8 কোটি জনসাধারণ এবং মন্ত্রীও যদি পুরনো দিনও 15 বছরের, তাহলে সেটাও যদি বলতে বলেন কোনো অসুবিধা নেই, মেনে নিতে পারি। আবার যখন উনি বলেন মনে করিয়ে দিই যে এই দুবার কিন্তু ওনাকে ডিসি হেডকোয়ার্টার এবং এই জায়গাতে নিয়ে গেছে, আই অ্যাপ্রিশিয়েট, কিন্তু আপনাকে মনে করিয়ে দিই যে এই নজরুল সাহেবের বিরুদ্ধে ভিজিলেন্স অবধি আপনারা করিয়েছিলেন আপনাদের সরকার। আমি তো অস্বীকার করছি না জায়গাতে, না না আমি তো অস্বীকার করলাম না, কিন্তু আমি যেটা বলতে চাইছি এটা একটা ইন্টারাপশন, সরি একটা ইন্টারাপশন, সেটা হচ্ছে যে আমরা যারা মানবাধিকার আন্দোলন এমনকি বামফ্রন্টের সরকারের বিরুদ্ধে করতে হয়েছে, তখন আমাদের হারে হারে আমরা টের পেয়েছি পুলিশ কিভাবে আপনাদের কথায় চলে, কিভাবে এই দলটা না করলে বাড়ি জ্বালিয়ে দেওয়ার সময় চুপ করে দাঁড়িয়ে থাকে, বা আরেকটা আমি তোমাকে বলি যে তুমি যখন এপিডিআর শুরু করেছো তার সাথে আমিও তোমার সাথেই ছিলাম, আমি জানি এই জায়গাটা বলি না, তোমার সাথে হয়েছেন আমার চেঞ্জ হয়নি, তা বলিনি আমি, তা আমি এপিডিআরতে ছাড়িনি, কিন্তু না ছাড়েন, তাতে এপিডিআর তাতে এপিডিআর কৃতজ্ঞ, সংগঠন কৃতজ্ঞ, কিন্তু তার জন্য সত্যটা আড়াল করা যাবে না যে বামপন্থী আমলে পুলিশের অত্যাচার, এটা স্ট্রাকচার ঠিক। পুলিশ অফিসার যারা দলদাসে পরিণত হচ্ছেন, আমাদের পুলিশ স্ট্রাকচার যা, একদম নজরুল সাহেবের সাথে আমি একমত যে তাদের অনেক ক্ষেত্রে প্রমোশনে অসুবিধা হয়েছে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু মূল কথা হচ্ছে যে আমাদের এইগুলো কতগুলো বিচ্ছিন্ন, আর এই স্ট্রাকচার এইদিকে যখন নিয়ে যাচ্ছে তখন এরা কিভাবে ঝাঁপিয়ে পড়েছে, এটা তার উদাহরণ আমি একটা ছোট্ট ঘটনা বলি, পরশু দিনের ঘটনা, আমার নিজের কনস্টিটুয়েন্সি পুরনো ইটাহারের ঘটনার কথা বলি। ছেলেটির নাম গোকুল দাস, সে বাউল, তার বাড়িটা জমি চোরেরা তারা দখল করে নিল, সিমেন্টের বস্তা রাতারাতি ঢুকিয়ে ফেললো। গতকাল রাত্রি 9টার সময় ওখানকার ওসি ইটার তিনি মিটিং ডাকলেন এবং বললেন আজকে বিকেল 3টের মধ্যে ওই ঘরটা খালি করে দিতে হবে, কারণ ওটাও জেনুইন, তার ইনজাংশন আছে, তার ফেভারে আছে। তারই পুলিশরা তারা দেখলো এবং দেখলো না, কারণ তাদের দল থেকে টিএমসি থেকে নেতারা বলে দিয়েছে, কারণ তারাই আর্টস নিয়ে দাঁড়িয়েছিল, এটা আমাদের চোখের সামনে পরশুদিন ঘটনা, আমি তার সাক্ষী ওখানে দাঁড়িয়ে, তারা দাঁড় করিয়ে রেখে পুলিশের দুজন এলেন, বলেন এসপি, হ্যাঁ ওই এসপি বলেছিলেন আমরা দেখে গেলাম, কিন্তু আমরা করলাম না, অর্থাৎ দলের আইনের শাসনের জায়গায় দলের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে। হচ্ছে দলদাস মানে কি, এই দলই এদের কন্ট্রোল করছে, যারা গণতন্ত্রের সবথেকে বড় প্রয়োজন যে আইনের শাসন থাকতে হবে, সেই আইনের শাসনকে দেশের সর্বোচ্চ যিনি পদাধিকারী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, সকলকে মেনে চলতে হবে। আমাদের এখানে মুখ্যমন্ত্রী, মন্ত্রী, এমনকি কোনো জেলা নেতা বেআইনি কাজ করলে, যেমন অনুব্রত মণ্ডলের কথা আপনি বললেন, তিনি টিভিতে তাদের আমরা ভাষণ শুনছি যে যদি আমাদের বিরুদ্ধে কেউ ভোটে দেয় তাহলে তার ঘরে আগুন লাগাও, যদি পুলিশ বাঁচাতে আসে বোম মারো, এবং তার কথা শুনে বিরুদ্ধে যে ভোটে দাঁড়িয়েছিল তার বাড়িতে তার দলবল গিয়ে তার বাবাকে গুলি করে মেরে ফেললো, কিন্তু তারপরেও তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না, জিজ্ঞাসাবাদের জন্য ডাকা, যার বাবাকে মেরে ফেলা হলো তার বিরুদ্ধে এমন কেস হলো যে হাইকোর্টে এসে আমি আপনাকে একটা নজরুল সাহেব মনে করি, এই লোকটিকে তাপস চৌধুরী মুখ্যমন্ত্রী মিটিং করছে, ঠিক ঠিক, তো তাহলে পুলিশের লোকেরা তাদের যদি সৎসাহস থাকতো মুখ্যমন্ত্রীর কাছ থেকে অ্যারেস্ট করার, তাহলে মুখ্যমন্ত্রী তাকে নিয়ে মিটিং করার মতো সাহস দেখাতেন না, তাহলে মুখ্যমন্ত্রী বেইজ্জতি হতেন। কিন্তু আমাদের পুলিশ অফিসাররা, আমার আবারও বলছি যে মেরুদণ্ডহীন একদম প্রাণী হয়ে গেছেন, নিজেদের সামান্য কিছু সুযোগ সুবিধা, অবৈধ সুযোগ সুবিধার জন্য সব আত্মসমর্পণ করে একদম দল ও দাসের থেকেও খারাপ জায়গায় চলে গেছেন, যার জন্য পুলিশের লোককে কেউ সম্মান করছে না, পুলিশকে ধরে মারছে। আমি একটা ঘটনা বলি তোমায়, তাপস চৌধুরীকে যে খুন করলো, যার যেটা বলা হচ্ছে এবং যে ফ্যাক্টও তাই, মুন্না এবং তার মেয়েকে নিয়ে ডিসি পোর্ট মিটিং করলেন কটা দিন আগে, এর থেকে খারাপ আর কি হতে পারে? পচনান্দা সাহেব চলে গেলেন, উদাহরণ একটার পর একটা আসতে পারে, কিন্তু আমরা কোথায় দাঁড়িয়ে আছি, কাদের ভরসায় আছি, সেটা বোধহয় এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। আমার এ পর্বের বক্তারা কি বললেন দেখবো একজন। বিষয় প্রয়োজনে 1 ঘন্টার থেকে খানিকটা বেশি সময় ধরে আমাদের এই অনুষ্ঠান করতে হলো। আপনারা ভালো থাকবেন, শুভরাত্রি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক
রাত 8টায়। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, বি অ্যামেজিংলি স্মার্ট। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর, a super specialty hospital with trauma care and heart institute, প্রিয় গোপাল বিষয়, MG রোড, বড় বাজার, ট্রায়াঙ্গুলার, TPS নর্থ কলকাতা। Admissions opening for pre-nursery to class 8. The Sumis, you can, I can, we all can। এবং প্রান্তিক পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার ব্রহ্মাস্ত্র।